প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ৯। লেখনীতে লামিয়া ইসলাম শাম্মী। সময়টা দুপুর ১২টা। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে পিট পিট করে চোখ খুলে লামিয়া শোয়া থেকে উঠে বসে দুহাত দিয়ে মাথার চুল টেনে ধরে। কালকে রাতে কি হয়েছিল তা চোখ বুজে মনে করার চেষ্টা করছে। শুধু আবছা মনে পড়ছে সে হালকা লাল পানি ভুলে খেয়ে ছিল, তারপর কি হয়েছিল তার মনে নেই। মাথায় আরো একটু জোর খাটিয়ে মনে করার চেষ্টা করতে মাথায় চিনচিন ব্যথা শুরু হলো। না, আর ভাবতে পারছে না। মাথা প্রচন্ড ব্যথা করছে। এখনই গোসলে যেতে হবে। গোসল করলে হয়তো মাথা ব্যথাটা কমে যাবে ভেবেই সময় দেখার জন্য সামনের ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় হয়ে গেল। দুপুর ১২টার ওপরে বাজে, আর সে এতক্ষণ ঘুমিয়েছে। তবুও তার মা জননী এখনো ঝাঁটা দিয়ে পেটাতে আসেনি। বিষয়টা কেমন খটকা লাগছে। লামিয়া দ্রুত বিছানা গুছিয়ে জামা নিয়ে বাথরুমে গোসলে চলে গেল। হামিদার রুমে মাথা নিচু করে বসে আছে আয়না। কালকে রাতের পর সবাই চুপচাপ হয়ে বসেছিল। কারো মুখে কোনো কথা ছিল না। আরিফের বিয়ে নিয়ে কথা বলার মতো পরিস্থিতি ছিল না কাল। তবুও রাশেদ সাহস করে আনিসুল সাহেবকে বলে দিতেই আনিসুল সাহেব গম্ভীর গলায় বলেছিলেন, এসব নিয়ে কাল সকালে কথা হবে, বলেই নিজের রুমে চলে গিয়েছিলেন। হামিদ সাহেব রাশেদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেছিল, আজকে হামিদার সাথে মেয়েটিকে রাখো, আগামীকাল সবকিছু শুনে তারপর একটা ব্যবস্থা করা হবে, বলে সেও নিজের রুমে চলে গিয়েছিল। বড় দুভাইকে রুমে যেতে দেখে হাসিম ও আজমির সাহেবও নিজেদের রুমে চলে গিয়েছিলেন। চার ভাইয়ের মনে যে ঝড় বইছে তা সবাই বেশ ভালো করে বুঝতে পারছে। তাদের বাবা মারা যাবার পর তারা তাদের ছোট্ট বোনকে সবসময় আগলে রেখেছেন। আখি ছিলেন চার ভাইয়ের চোখের মণি। সেই বোনকে এভাবে মেরে ফেলেছে শুনে তাদের মন যে কেমন করছে সেটা একমাত্র তারাই জানে। তাই কাল রাতে কেউ আর কোনো কথা বলেনি এসব নিয়ে। ইসলাম বাড়ির গিন্নিরা নতুন বউকে নিয়ে হামিদা রুমে এনে দিয়ে যে যার স্বামীদের কাছে দৌড়ে গিয়েছে। নতুন বউয়ের সাথে কেউ কথা বলতে পারেনি বলে তাই আজ সকালে বাড়ির কর্তারা অফিসে বের হওয়ার পর দৌড়ে চারজা হামিদা রুমে এসে বসে আয়নাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আয়নাও মিষ্টি হেসে জবাব দিচ্ছে শাশুড়িদের কথায়। আয়নাকে ছেলের বউ হিসেবে রাশেদা বেগমের ভীষণ পছন্দ হয়েছে। আয়নার বাবার নাম পরিবারে কে কে আছে এসব টুকটাক জিনিস নিয়ে কথা বলছে আয়নার সাথে তারা। গোসল শেষ করে মাথায় গামছা পেঁচিয়ে আয়নায় দাঁড়াতেই লামিয়ার কালকে রাতের আবছা এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই চমকে উঠল লামিয়া। কালকে রাতে মাঝ রাস্তায় অবিকল নিজেকেই দেখেছে। এটা কি তার মনের ভুল ছিল নাকি অন্য কিছু? কিছু একটা ভেবে ওড়না দিয়ে দৌড়ে মাহিরের রুমে যেতেই দেখলো তায়েবাও সেখানে। লামিয়াকে এমন দৌড়াতে দেখে তারা চমকে উঠল। লামিয়া দ্রুত তাদের কাছে এসে বলল, কালকে রাতে কি কি হয়েছিল বল আমাকে। আমার কিছু মনে নেই। লামিয়ার কথা শুনে তারা একজন আরেকজনের মুখের দিকে তাকালো। লামিয়া তাদের দিকে তাকিয়ে আবারও বলল, কি হলো বলছিস না কেন? আর আমি কালকে মাঝ রাস্তায় আমার মতো কাউকে দেখেছি। এসব কি মনের ভুল ছিল? বল না কি হয়েছিল কালকে। মাহির গলা পরিষ্কার করে বলল, কালকে রাতে অনেক কিছু হয়েছিল। লামিয়া ভ্রু কুঁচকে বলল, কি হয়েছিল? মাহির তাইবার দিকে তাকিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় ছবি বেঁচে আছে? মাহিরের কথায় লামিয়া ভ্রু কুঁচকে ফেলল। এত বছর পর আজকে হঠাৎ এই কথা বললি কেন? মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, আগে আমার কথার উত্তর দে। মাহিরের কথায় লামিয়া বেশ বিরক্ত গলায় বলল, মৃত মানুষ কিভাবে বেঁচে থাকবে? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাহির লামিয়ার কথা শুনে নিচু গলায় বলে উঠল, যদি বলি ছবি বেঁচে আছে। মাহিরের কথা শুনে লামিয়া ভ্রু নাচিয়ে বলল, কি বলতে চাইছিস খুলে বল, মেজাজ খারাপ লাগছে। সোজা সাপটা বলে ফেল। মাহির দীর্ঘশ্বাস ফেলে একে একে খুলে বলতে লাগলো কালকের ঘটনা। লাবিবের জ্ঞান ফেরার পর সবকিছু শুনে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসেছিল। আবির লাবিবের কাঁধে হাত রাখতেই লাবিব মুখে হাত দিয়ে ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে উঠল। এত বছর ধরে তার প্রেয়সীকে মৃত ভেবে এসেছে, কিন্তু তার প্রেয়সী বেঁচে আছে। কত কষ্ট করেছে তা লাবিব জানতো না। প্রেয়সীকে এক নজর দেখার জন্য কত ছটফট করেছে লাবিব। যেদিন তারা খবর পেল দুর্ঘটনায় আগুন লেগে শুভ্র আর ছবি সহ তাদের পরিবারে আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে, সেদিন লাবিব পাগলের মতো আচরণ করেছিল। প্রায় কয়েক মাস পাগলের মতো ছিল, নিজেকে ঘরবন্দি করে রাখতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছবি ছবি করে দিনরাত পার করত। তারপর কিছু মাস পরই তাদের ইতালিতে শিফট করেছিল পুরো পরিবার সহ।
সেখানে গিয়ে আস্তে আস্তে লাবিব পরিবর্তন হয়। তবে তার মনের মধ্যে ছবি ছাড়া অন্য কোনো নারীর ঠাঁই পায়নি আজ পর্যন্ত কেউ। তারপর তার সাথে পরিচয় হয় লাবিবের বাবার বন্ধু মনিকার সাথে। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে। মনিকা লাবিবকে প্রেমের প্রস্তাব দিতে লাবিব বারণ করে দিয়ে বলেছিল, যদি বন্ধুত্ব রাখতে চাই তবে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মনিকা সেদিন লাবিবের কথায় রাজি হয়ে যায়। তবে একদিন লাবিব তার হবে এই ভেবে মনিকা এখনো লাবিবের সাথে আছে। বাংলাদেশে আসার পর লামিয়াকে দেখলে লাবিবের অনেক কষ্ট হতো। লামিয়ার মাঝে ছবির মুখখানা দেখতে পেয়ে ছবিকে কল্পনা করে বারবার লামিয়াকে ছুঁয়ে দিত। কিন্তু যখন জ্ঞান আসতো তখন নিজের ওপর নিজেরই বিরক্তি হতো। লামিয়ার সাথে কোনোদিন তার মাঝে বন্ধুত্ব বা ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। ছোট থেকেই কেউ কাউকে দেখতে পারতো না, কারণ শুভ্রর সাথে মারামারি করতে দেখে লামিয়া লাবিবকে দেখতে পারতো না। আর ছবির সাথে লামিয়ার মারামারি লেগে থাকতো দেখে লাবিব লামিয়াকে দেখতে পারতো না। এসব ভেবে লাবিব শুকনো ঢোক গিলল। মনটা ছটফট করছে ছবিকে দেখতে। তাই গায়ে টি শার্ট জড়িয়ে দৌড় লাগালো ইসলাম বাড়ির দিকে। তাকে এভাবে দৌড়াতে দেখে আবির, সাফওয়ান, ফাহিম, হাফসা, ফারিয়া, শারমিনও পিছু পিছু গেল। ছেলের এমন অবস্থা দেখে লুবনা বেগম কেঁদে উঠল। পাশ থেকে সাবরিনা বেগম আঁচল দিয়ে নিজে চোখের পানি মুছে বলল, পাগলকে সামলানোর জন্য আল্লাহ আবার আমাদের কাছে ছবিকে ফিরিয়ে দিয়েছে। তারা কান্না করিস না। জায়ের কথা শুনে লুবনা বেগম চোখের পানি মুছে আবার কাজে হাত লাগালেন। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছে ছবি। কালকে রাতে সবাই নিজের রুমে যাবার পর আজমেরি বেগম ছবিকে ছবির রুমে নিয়ে এসেছিল। ছোটবেলায় ছবি যখনই নানুর বাড়িতে আসতো তখনই ছবিকে আজমেরি বেগম একটা রুম দিয়েছিলেন। বেবি পিঙ্ক কালার পুরো দেয়াল জুড়ে, সবকিছু আগের মতোই সাজানো। নিজ হাতে সাজিয়েছিলেন আজমেরি বেগম এই রুমটা। এখনো ঠিক তেমনই আছে যেমনটা সে লন্ডন যাবার আগে রেখে গিয়েছিল। আর থাকবেই না কেন? আজমেরি বেগম প্রতিদিন নিজে এই রুম পরিষ্কার করে রেখে যান। নমুনার নানুমার এমন পাগলামি দেখে ছবি হালকা হাসলো। হঠাৎ দরজা ঠেলে কেউ হুড়মুড় করে ভেতরে প্রবেশ করতেই ছবি চোখ খুলে সামনে তাকাতে দেখলো লাবিবকে। এলোমেলো চুলে চোখ মুছে অস্থিরতার ছাপ। আগের চেয়ে বেশ সুন্দর হয়েছে তা ভেবে মনে হলো। হাসলো ছবি। লাবিবের পিছন পিছন দৌড়ে আসলো ইসলাম আর খানবাড়ি ছেলেমেয়েরা। লাবিব এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। লাবিব যেন বিশ্বাসই হচ্ছে না তার সামনে ছবি বসে আছে। এলোমেলো পায়ে লাবিব ছবির কাছে এসে কাঁপা কাঁপা হাতে ছবির গালে হাত রাখতেই ছবি সরে গেল। তা দেখে লাবিব বেশ অবাক হলো। লাবিব কিছু বলার আগে দৌড়ে লামিয়া এসে উপস্থিত হলো। তার পেছন পেছন তায়েব, তায়েবা, মাহির, সবাই লামিয়ার দিকে তাকালো। ছবি লাবিবের থেকে চোখ সরিয়ে লামিয়া চোখে চোখ রাখলো। লামিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ছবির দিকে। এই মেয়ে সত্যিই ছবি? যদি ছবি বেঁচে থাকে তাহলে শুভ্র ভাইও কি বেঁচে আছে? লামিয়া নিজেকে শান্ত করলো। কারোর সামনে অস্থির হওয়া যাবে না। লামিয়া ধীর পায়ে এগিয়ে আসলো ছবির সামনে। ছবি, লামিয়া দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। লামিয়া ভালো মতো ছবির দিকে তাকিয়ে দেখলো ছবির চোখ হাসছে। লামিয়া ছবির পায়ে থেকে মাথা পর্যন্ত তাকালো। ছবির পরনে তার সালোয়ার স্যুট। লামিয়া এবার বাঁকা হেসে উঠল। সবাই চুপচাপ হয়ে বসে আছে তাদের দিকে তাকিয়ে। লামিয়ার ছবিকে দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে আর বেশি সময় নেই। প্রচন্ড ঝড় আসার আগে আবহাওয়া যেমন ঠান্ডা থাকে তেমন ঠান্ডা লাগছে রুমের চারপাশে। কারো মুখে কোনো কথা নেই। মাহির লামিয়াকে সব বললেও শুভ্রর কথাটা চেপে গেছে, কারণ শুভ্র তাদের বারণ করে দিয়েছিল অনেক আগেই। লামিয়ার ছবি একজন আরেকজনের দিকে শুধু তাকিয়ে আছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে। এভাবে কেটে গেল কয়েক মিনিট। রুম জুড়ে পিনপতন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। রুমের মধ্যে জড়ো হয়ে বসে আছে খান ও ইসলাম বাড়ির ছেলে মেয়েরা। লামিয়া সে কখন থেকে ঠোঁট কামড়ে হাসছে সামনে বসে থাকা ছবিকে দেখে। লাবিব লামিয়ার দিকে বেশ বিরক্ত হয়ে তাকালো। শুভ্র সবে রুমে এসে লামিয়ার পাশে এসে বসলো। লামিয়াকে এমন হাসতে দেখে সে বেশ শীতল দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। বেশ স্নিগ্ধ লাগছে তার শ্যামবর্ণের রমণীকে। ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। এই মেয়েকে এ নিয়ে দ্বিতীয়বার ভেজা চুলে দেখলো সে। এই মেয়েকে ভেজা চুলে দেখলে তার কেমন মাতাল মাতাল লাগে, ইচ্ছে করে ছুঁয়ে দিতে। ভেবেই হালকা হাসলো শুভ্র। প্রায় এক নাগাড়ে 30 মিনিট ধরে লামিয়া বসে বসে হাসছে দেখে
ছবি একবার শুভ্রর দিকে তাকিয়ে দেখলো শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে আছে। তাই সে হালকা হেসে লামিয়ার উদ্দেশ্যে বলল, ও এখনো বেঁচে আছিস তাহলে? আমি তো ভেবেছিলাম তাকে না পেয়ে এতদিন মরে গিয়েছিস। ছবির এমন কথায় তার দিকে ঘুরে তাকালো লামিয়া। ঠোঁট কামড়ে বাঁকা হেসে কপালের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে হাসি মুখে জবাব দিল, খাঁটি গরুর দুধ, চায়ের সাথে পাইনাপেল বিস্কুট খেয়ে এখনো মরি নাই। আর তুই ভাবছিস তাকে না পেয়ে মরে গিয়েছি? ছ্যা, শালার কি চিন্তা ভাবনা তোর। লামিয়ার কথায় শুভ্র আবারও হাসলো। ছবির সামনে যে সে মচকাবে না তা সে ভালো করেই জানে। এইবার লামিয়া ছবির দিকে তাকিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, তুই কিভাবে বেঁচে গেলি? ছবি হালকা হেসে বলল, ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি সেদিন। কেন, আমাকে দেখে কি তুই খুশি না? এতগুলো বছর পর আমাকে দেখে অন্তত তোর আমার গলায় ঝুলে পড়ার কথা। লামিয়া হালকা হেসে বলল, তোর গলায় ঝুলবো আমি? মাথা খারাপ নাকি আমার যে তোর গলায় ঝুলতে যাব? তুই আমার কপি করা জিনিস ভুলে গিয়েছিস? কপি করা জিনিস আমার পছন্দ নয়। আর তুই কিনা ভাবছিস আমি তোর গলায় ঝুলে পড়বো? হ্যাঁ। লামিয়ার কথায় ছবি হো হো করে হেসে উঠল। সিরিয়াসলি লামিয়া, আমি তোর কপি নাকি তুই আমার কপি? মনে কর তো, আমি কিন্তু তোর একদিনের বড়, তাই তুই আমার কপি। ছবির এমন কথা লামিয়া কিছু বলল না, চুপ করে কিছুক্ষণ রইল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে আছে। লাবিব বেশ বিরক্ত হয়ে তাকিয়ে আছে লামিয়ার ওপর। শুভ্র ভাই কোথায়? বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল লামিয়া। লামিয়ার দিকে তাকিয়ে হালকা হাসলো ছবি। তারপর হাই তুলে বলল, মরে গিয়েছে সে আগুনে। কেন, তুই খুশি না? কিন্তু তোর তো খুশি হবার কথা, তাই না? ছবির এমন কথায় হঠাৎ লামিয়া রেগে উঠল। চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তা দেখে ছবি বাঁকা হেসে আগুনে ঘি ঢালার মতো কথা বলে উঠল, জানিস, আজ সে বেঁচে থাকলে হয়তো আমাদের বিয়ে হয়ে যেত। শুভ্র ভাই আমাকে বলেছিল সে বড় হয়ে গেলে আমাকে বিয়ে করবে। তাদের মধ্যে কি ব্যাস, আর কিছু বলতে পারলো না লামিয়া। সরি, আর কিছু বলতে পারলো না ছবি। লামিয়ার আগে জ্ঞান হারিয়ে ছবির গলা চেপে ধরলো শক্ত করে। হঠাৎ এমন হয় সবাই ভয় পেয়ে গেল। হামিদা দ্রুত লামিয়াকে সরিয়ে আনতে চাইলেও পারলো না। লামিয়া রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, কয়জন লাগে তোর? হ্যাঁ, প্রথমে লাবিব, তারপর শুভ্র। কয়জন লাগে? আমার থেকে আমার জিনিস কেড়ে নিয়েছিস তুই। তোর জন্য আমি ওই মানুষটাকে এখনো ঘৃণা করি। আমার কাছে থেকে ছিনিয়ে নিয়েছিস তাকে। তার মৃত্যুর আগে আমি তার সাথে কথা বলতে পারিনি, শুধুমাত্র তোর জন্য ছবি। তুই আমার সব কেড়ে নিয়েছিস। আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষ, আমার জীবনের রং, আনন্দ, সবকিছু নিয়ে গিয়েছিস। সব ছিনিয়ে নিয়ে বলছিস আমার খুশি হবার কথা? আমার খুশি, আমার সবকিছু নিয়ে নিয়ে নিয়েছিস তুই। কোনোদিনও ক্ষমা করব না তোকে, আর না ওই অশুভ পুরুষটাকে। আমাকে ভালোবাসা শিখিয়ে তোর ছলনাতে পড়ে আমাকে তার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। শুধুমাত্র তোর জন্য আমাকে সরিয়ে দিয়েছে। মাপ করব না আমি তোদের কাউকে। ঘৃণা করি আমি তোদের। শুভ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়ার চোখে পানি চিকচিক করছে। ভাঙা গলায় কথাগুলো বলছে লামিয়া। তাকে ঘৃণা করে শুনে শুভ্রের বুকটা মোচড় দিয়ে উঠল। তার ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে তার রমণীর চোখের পানি আর এমন কথায়। এক ধ্যানে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লাবিব এতক্ষণ সব কথা শুনে ভীষণ রেগে গিয়েছে লামিয়ার উপর। তার উপর ছবির গলা চেপে ধরে লাবিব আরো রাগ উঠছে। হামিদাও লামিয়াকে সরাতে পারছে না দেখে লাবিব লামিয়ার হাত শক্ত করে ধরে সরিয়ে আনলো ছবির থেকে। ছবি ছাড়া পেয়ে কেসে উঠে লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। লামিয়া রেগে আবারও তেড়ে যেতে লাবিব রেগে লামিয়ার হাত শক্ত করে জোরে থাপ্পড় বসিয়ে দিল লামিয়ার গালে। গালে জোরে থাপ্পড় পড়তে সঙ্গে সঙ্গে লামিয়া শ্যামবর্ণ গাল নীল হয়ে উঠল। লাবিবের এমন কাজে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। এদিকে শুভ্র ভীষণ রেগে গিয়েছে। লামিয়ার গাল নীল হতে দেখে মুহূর্তে শুভ্রের দু চোখ রক্তিম হয়ে উঠল। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। লামিয়া ছলছল চোখে লাবিবের দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, আজকে সে থাকলে হয়তো আমার গায়ে হাত তোলার সাহস পেতেন না লাবিব ভাই। বলে সবার দিকে তাকিয়ে দ্রুত পায়ে নিচে রুমে চলে গেল। লাবিব অসহায় চোখে তাকিয়ে আছে লামিয়া যাওয়ার দিকে। সে লামিয়াকে আঘাত করতে চায়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেনি সে। লামিয়া যেতে শুভ্র আচমকা লাবিবের মুখে ঘুষি মারলেই লাবিব পিছিয়ে গেল। নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার।
শুভ্র লাবিবের কলার ধরে আরো একটা ঘুষি মারতে লাবিব শুভ্রর নাকে ঘুষি মেরে বসলো। রাশেদ, ছাপওয়ান, আবির, আরিফ তাদেরকে ফেরাতে চাইল কিন্তু পারল না। শুভ্রর আগে হিসিয়ে বলল, বলেছিলাম না ওর গায়ে হাত তুলবি না। তোকে কে সাহস দিয়েছে ওর গায়ে হাত তুলতে? লাবিব নাকে রক্ত মুছে দিয়ে বলল, লাবিবকে কারো সাহস দিতে হয় না, ভুল করলে শাস্তি পেতে হবে। লামিয়া ভুল কিছু করেনি, ভুল ছবি করেছে, আর সেই শুরু থেকেই করে আসছে, এখনো করছে। শাস্তি দিতে হলে তোরটাকে দে। আমার জিনিসের ওপর আবার হাত বাড়ালে খোদার কসম লাবিব, আমার যে খারাপ কেউ হবে না। ও তোর জিনিস, এত অধিকার, তা কষ্ট দিয়েছিলি কেন? তার দেয়া কষ্টে যখন ছটপট করতে গলা কাটা মুরগির মতো করতো তখন কোথায় ছিল ওর ওপর তোর অধিকার? তোর দেয়া কষ্টে একটা নরম স্বভাবের মেয়ে যখন পাথরে পরিণত হতে লাগলো তখন কোথায় ছিলি? কষ্ট দেবার সময় মনে ছিল না? আরে ভাই, তুই নিজেই তো ওর মনে ক্ষতবিক্ষত করে দিয়েছিস, আর এখন আসছিস আমাকে বলতে? হাসি পেল তোর কথা শুনে। লাবিবের কথায় শুভ্র শক্ত চোখে শক্ত গলায় বলল, আমি ক্ষতবিক্ষত করিনি। ছবিকে জিজ্ঞেস কর। আমাদের মাঝে যত ভুল বোঝাবুঝি, যত ঝামেলা হতো, দূরত্ব, লামিয়ার মধ্যে আমার জন্য ঘৃণা সবকিছু সৃষ্টি করেছে ছবি। বলেই বেরিয়ে গেল শুভ্র। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? ছবি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে এসবে তার কোনো আগ্রহ নেই। লাবিব ছবির দিকে তাকালো, তার ভীষণ রাগ লাগছে। শুভ্র যা বলছে তা ভুল বলেনি। শুভ্র যেদিন এ বাড়িতে পা দিয়েছিল সেই দিনই জেনেছে আবরারই শুভ্র। শুভ্র বেঁচে আছে, তবে শুভ্র বলেনি ছবি বেঁচে আছে। লাবিব অনেকবার ছবির কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু শুভ্র বলেছিল মারা গিয়েছে। ছবিকে কল্পনা করে লাবিব যতবার লামিয়াকে ছুঁয়েছে ততবারই শুভ্রর সাথে লাবিবের মারামারি হয়েছে। লাবিব রেগে গটগট পায়ে চলে গেল রুম থেকে। সবাই তা দেখে উচ্চস্বরে হেসে উঠল। বহু বছর পর ছোটবেলার কাহিনী দেখে তাদের ভেতর শান্তি লাগছে। চারজনের একজনও এখনো পাল্টায়নি, সে আগের মতোই আছে। ছবি আজকে ইচ্ছে করে লামিয়াকে রাগিয়ে দিতে সব বলেছে, সবাই জানে। সবাই ছবির দিকে তাকাতেই ছবি হেসে বলল, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। কি এমন খায় সে, এত শক্তি? আমারও তো তা খেতে হবে। ছবির কথা শুনে আরো একবার হেসে উঠল সবাই মিলে। রাত প্রায় 1টার কাছাকাছি। চারপাশে রাতের অন্ধকারে ঢেকে আছে। হালকা শীতল বাতাস বইছে চারিদিকে। খোলা আকাশের নিচে ছাদের ফ্লোরে বসে আছে লামিয়া। অগোছালো এলোমেলো চুলগুলো আজ আর যত্ন করে কালো ফিতে দিয়ে বাঁধেনি সে। মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। ঘাড় ঘুরিয়ে পাশ থেকে কাপা কাপা হাতে বাদামি রঙের উকুলেলেটা তুলে নিয়ে কোলে রেখে উকুলেলেটার উপর হাত বোলালো। চোখের পানি মুছে হালকা হাসলো। সচরাচর এই উকুলেলে লামিয়ার হাতে কখনোই দেখা যায় না, কিন্তু যখনই তার ভীষণ কষ্ট হয় বা মানুষের কথায় আঘাত পায় তখনই সে তার প্রিয় উকুলেলেটা নিয়ে রাতের আধারে খোলা আকাশের দিকে এসে বসে যায়। কখনো লামিয়া গান ভালোবাসতো কিনা তার জানা নেই, তবে কোনো কালেই তার গানের প্রতি আগ্রহ ছিল না। তবে ছোট থেকে গানের গলা বেশ দারুণ ছিল তার। মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গাইতো, কিন্তু গানের প্রতি পুরো ঝোঁক ছিল শুভ্রর। ভেবে হালকা হাসলো লামিয়া। উকুলেলেটা বুকের সাথে চেপে প্রয়ে শুয়ে চোখ বন্ধ করে ডুব দিল অতীতে। শুভ্রা, মা, মা, মা কোথায় তুমি? চিৎকার করে বলতে বলতে বাড়িতে প্রবেশ করলো ছোট্ট লামিয়া। লামিয়ার এমন চিৎকার শুনে শুভ্রা বেগম রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। লামিয়া শুভ্রা বেগমকে দেখে দৌড়ে কোমর পেঁচিয়ে ঠোঁট উল্টে কেঁদে উঠল। শুভ্রা বেগম লামিয়াকে দ্রুত কোলে তুলে নিতেই লামিয়া আরো জোরে কেঁদে উঠল। শুভ্রা বেগম বুঝতে পারলো না এমন কান্না মানে কি, তাই কোলে তুলে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার আম্মা জান? কান্না করছে কেন? লামিয়া কান্না গলায় ঠোঁট উল্টে কেঁদে বলল, শুভ্রা মা, তোমার ছেলে আমাকে আবার মেরেছে। শুভ্রা বেগম ভ্রু কুঁচকে বলল, কেন মেরেছে? লামিয়া শুভ্রা বেগমের গলা থেকে মুখ তুলে বলল, আমি শুভ্র ভাইয়ের রুমে যে ওই কুলকুলে ধরেছিলাম দেখে মেরেছে, আর বলেছে আমি জানি তার রুমে না যাই। শুভ্রা বেগম সবই বুঝলো, কিন্তু কুলকুলে কি তাই তিনি বুঝতে পারলেন না। তাই লামিয়াকে কোলে নিয়ে তিনি কপট রাগ দেখিয়ে এগিয়ে গেল শুভ্রর রুমে। শুভ্র
নিজের বিছানা বেশ বিরক্ত নিয়ে ছাড়ছিল। তবে মায়ের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো তার মা আর তার মায়ের কোলে বসে ভর্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে লামিয়া। শুভ্র বেশ শীতল দৃষ্টিতে তাকালো তার মায়ের দিকে। শুভ্রা বেগম মিছি রাগ দেখিয়ে বলল, তুমি আমার মেয়েকে মেরেছো কেন? শুভ্র তার মায়ের কথা শুনে ছোট্ট করে বলল, মারের কাজ করেছে তাই মেরেছি। ছেলের কথা শুনে শুভ্রা বেগম বলল, কোনটা মারের কাজ করেছে দেখো আমাকে। মায়ের কথা শুনে শুভ্র আগের মতোই বলে উঠল, ও এক গাদা ময়লা নিয়ে আমার বিছানায় উঠে আমার উকুলেলে নিয়েছে, তার উপর উকুলেলে তার ছিঁড়ে ফেলেছে তাই। না শুভ্রা মা, আমি কুলকুলের তার ছিঁড়িনি বলে অসহায় চোখে তাকালো লামিয়া। শুভ্রা বেগম এবার বুঝলো কুলকুলে কি। ছোট্ট হয় লামিয়া, উকুলেলে বলতে না পারায় কুলকুলে বলছে দেখে শুভ্রা বেগম হেসে উঠল। তারপর হাসি আটকে রেখে শুভ্রর দিকে আবার মিছি রাগ দেখিয়ে বলল, বেশ করেছে তার ছিঁড়েছে। যদি আবার দেখি আমার মেয়েকে মারতে, তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না বলে দিলাম। নিজের মায়ের এমন কথা শুনে শুভ্র ভ্রু কুঁচকালো। হঠাৎ কিছু পোড়া পোড়া গন্ধ নাকে আসতেই শুভ্রা লামিয়াকে কোল থেকে নামিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। সে যে তরকারি চুলায় বসিয়ে দিয়ে এসেছে তা ভুলেই গিয়েছে। শুভ্রা লামিয়াকে নামিয়ে দৌড়ে রুম থেকে বের হতেই শুভ্র লামিয়ার হাত টেনে ধরল। লামিয়া ভয় পেয়ে চিৎকার করতেই শুভ্র লামিয়ার দিকে ভ্রুকুচকে বলল, যদি চিৎকার করিস তাহলে কোনোদিনও তোর সাথে আমি কথা বলবো না। শুভ্রর এমন কথায় লামিয়া চিৎকার করলো না, তবে ভয়ে কেঁদে উঠল। আমি আর শুভ্রা মাকে বিচার দেব না শুভ্র ভাই। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে লামিয়াকে কোলে তুলে নিল। পাশ থেকে মলম নিয়ে লামিয়াকে কোলে তুলে নিয়ে লামিয়ার গালে মলম মালিশ করতে লাগলো। থাপ্পড়ের কারণে গালটা নীল হয়ে গিয়েছে। সব সময় লামিয়া কেন কোনো না কোনো ভুল করে শুভ্রর হাতে মার খাবে। কিছুক্ষণ পর শুভ্রই সে আঘাতে মলম মালিশ করে দিবে। এটা জেনে তাদের নিত্যদিনের কাহিনী হয়ে দাঁড়িয়েছে। লামিয়া যদি শুভ্রর বিছানা নষ্ট করে ফেলে বা উকুলেলেটাই যদি ভেঙে ফেলতো তবুও শুভ্র লামিয়াকে কিছু বলতো না। কিন্তু উকুলেলেটা সেই ওপরে রাখা ছিল। লামিয়া সেটা আনার জন্য বিছানার ওপর টি টেবিল তুলে সেটার ওপর উঠে উকুলেলেটা নিয়েছে। যদি পড়ে যে ব্যথা পেত তখন ভ্যাভা করে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ব্যাং করে রাখতো। আর এই মেয়ের কান্না যে শুভ্রর ভালো লাগে না। এই মেয়ে একটু ব্যথা পেলে মনে হয় শুভ্র চান বের হয়ে যাবে, কিন্তু কখনো প্রকাশ করেনি তা। এই মেয়ের মধ্যে কি আছে শুভ্র জানে না, তবে এইটুকু জানে এই মেয়ে তার জীবনে না থাকলে তার বাঁচা অসম্ভব হয়ে পড়বে। শুভ্র মলম মালিশ করে লামিয়ার দিকে তাকালো। কেমন ভীতু চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। দুনিয়ার সামনে লামিয়া সাহসী হলো, শুভ্রর সামনে লামিয়া সবসময় ভীতু। কেউ তাকে একটা জিনিস করতে মানা করলে বারবার করবে, কিন্তু শুভ্র একবার তার দিকে শীতল দৃষ্টিতে তাকালে লামিয়া সেই জিনিস এর আশেপাশেও ভিড়বে না। লামিয়া শুভ্রর কোল থেকে নামতে চাইলে শুভ্র নামতে না দিয়ে লামিয়াকে কোলে তুলে দাঁড়িয়ে শুভ্রর বেলকনিতে নিয়ে দোলনায় বসিয়ে দিল। শুভ্রর রুমের সবচেয়ে পছন্দের সুন্দর জায়গা হলো সেই শুভ্রর বেলকনি। শুভ্র নিজ হাতে সাজিয়েছে এই বেলকনি। চারপাশে টবের গাছ লাগানো, ভৃঙ্গরাজ ফুল গাছ, সবুজে ঘেরা এই বেলকনির মাঝে একটা বড় দোলনা, যেখানে শুভ্র বসে বসে বই পড়ে। এই বেলকনিতে শুধু শুভ্র লামিয়াকে আসতে দেয়, তাছাড়া কাউকে না। বেলকনিতে এসে লামিয়া মুখে হাসি ফুটে উঠল। লামিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে শুভ্র বুক সেলফ থেকে একটা বই এনে নিজেও লামিয়ার সামনে চেয়ারে বসলো। লামিয়া পাশ থেকে একটা ফুল ছেঁড়ার জন্য হাত বাড়াতে শুভ্র ধমকে উঠল। লামিয়া ভয় আর ফুলের দিকে হাত বাড়ানোর সাহস পেল না। শুভ্র বসে বসে বই পড়ছে। লামিয়া পিটপিট চোখ ভর্তি ঘুম নিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মাথা তুলে লামিয়ার দিকে তাকালো। লামিয়া হাই তুলছে। আজকে মারের কারণে ভয় পেয়ে কথা বলছে না, না হলে এতক্ষণ পটর পটর করে শুভ্রর কান জ্বালিয়ে দিত। শুভ্র চেয়ার থেকে উঠে দোলনায় বসে লামিয়াকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে মাথায় বিলি কেটে দিতে লাগলো। লামিয়া শুভ্রর বুকে আরাম পেয়ে আস্তে আস্তে ঘুমে ডাচে পাড়ি দিল। শুভ্র যখন বুঝতে পারল লামিয়া ঘুমিয়ে গিয়েছে, তখন শুভ্র হালকা হেসে লামিয়ার গালে থাপ্পড়ের জায়গায় চুমু দিয়ে আবারও সেই বইয়ে মুখ গুজে বসে রইল। অতীতের কথা ভেবে লামিয়া হালকা হাসলো, তবে চোখ থেকে পানি পড়ছে। আজ মনে হয় চোখের পানি পণ করেছে যে চোখ থেকে পানি পড়া থামবে না। লামিয়া চোখ খুলে উঠে বসলো। উকুলেলেটার দিকে তাকিয়ে আবারও হাসলো। এই সেই উকুলেলে যেটার জন্য শুভ্র তাকে মেরেছিল।
কিন্তু আসলে কেন মেরেছিল তা লামিয়া আজও পর্যন্ত বুঝতে পারেনি। লামিয়া উকুলেলেটা কোলে তুলে টুংটাং সুর তুলে গান ধরলো। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখা না হয় তোমার আমার প্রেমে। আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো, তুমি সব আলো, অন্ধকার তোলা, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না। ভাঙা গলায় গেয়ে উঠতেই পিছনে কারো উপস্থিতি টের পেল। পিছনে করে তাকে দেখলো রাশেদ দাঁড়িয়ে আছে। তা দেখে লামিয়া হালকা হেসে বললেন, এটা পাশে রেখে আকাশের দিকে তাকালো। কি সুন্দর আকাশ, তাই না বড় ভাই? আকাশের দিকে তাকিয়ে রাশেদ বলে উঠল। রাশেদ বোনের মনের অবস্থা বুঝতে পারছে, তাই এগিয়ে গিয়ে বোনের পাশে বসলো। সারাদিন বাদরামি করে সারা বাড়ি মাথায় রেখে এই মেয়েটা যে তিলে তিলে নিজের ভেতরে মারা যাচ্ছে, তা বোঝার সাধ্য কি কারো আছে? রাশেদ বোনের মাথায় হাত রেখে বলে উঠল, কয়টা বাজে হিসেব আছে? ঘন্টা, মিনিট, সেকেন্ড এর হিসেব করে কি করব বড় ভাই? এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসেব করলে কি সে ফিরে আসবে বলো? এভাবে রাত জেগে ছাদে বসে থাকলে তো সে ফিরে আসবে না, বরং তোর নিজের শরীরই অসুস্থ হবে। শরীর অসুস্থ দিয়ে কি করব বড় ভাই, যেখানে পুরো গোটা আমিটাই অসুখ হয়ে গিয়েছি সেই অনেক আগেই। বলেই লামিয়া রাশেদের দিকে তাকালো। হালকা এসে আবারও বলতে শুরু করলো, আকাশের দিকে তাকিয়ে, আমার যে বড্ড কঠিন অসুখ বড় ভাই। এই অসুখটা আমায় তিলে তিলে মারছে। আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয় জানো। আমার বুকে কেমন জানি যন্ত্রণা হয়, দম বন্ধ হয়ে আসে কেমন জানি করে বুকের ভেতর। ওই মানুষটা চলে যাবার আগে আমাকে শেষ করে দিয়ে গিয়েছে। ওই মানুষটা আমার মধ্যে এমন কঠিন অসুখের ভাইরাস ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আমি এই অসুখের জন্য বেশ বিরক্ত জানো। এই অসুখের কোনো ওষুধ নেই, একমাত্র মৃত্যু ছাড়া এই অসুখের কোনো ওষুধও ছাড়বে বলে মনে হয় না। বলেই থামলো লামিয়া। রাশেদ অবাক চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। যে বোন কোনোদিন কারো সামনে ভেঙে পড়েনি, আজকে সেই বোনকে ভেঙে যেতে দেখে তার কষ্ট হচ্ছে। লামিয়া শুকনো ঢোক গিলে আবার বলতে শুরু করলো, তাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম ভীষণ ভালোবাসি, হয়তো হৃদয়টা একটু হলেও শান্তি খুঁজে পেত। কিন্তু নিয়তির নির্মম খেলায় সেই সুযোগটা আর পেলাম না। মনের ভেতরে তো ভালোবাসা জমে আছে, অথচ বলার মতো সেই মানুষ এখন আর পাশে পাই না। কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তার পাশে, নীরবে হাতটা ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি, তবে হয়তো বুকের গভীরে জমে থাকা ব্যথাগুলো একটু হলেও হালকা হয়ে যেত। কিন্তু হায়, সেই মুহূর্তগুলো শুধু স্বপ্নেই থেকে গেল। বলেই থামলো। চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। লামিয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছিয়ে উকুলেলে নিয়ে নিচে চলে গেল কিছু না বলে। রাশেদ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। তার বোন এত কষ্ট পাচ্ছে আর তারা কেউ জানে না। হঠাৎ পিছন থেকে কিছু ভাঙার শব্দ শুনে রাশেদ চোখ ঘুরে পিছন ফিরেই দেখলো ফুলের টব নিচে পড়ে আছে। তার পাশে শুভ্র রাগে ফুঁসছে। এতক্ষণ শুভ্র এখানেই ছিল, লামিয়ার সব কথাগুলো শুনেছে সে। দুপুরের ঘটনার পর শুভ্র কেমন ছটফট করছিল লামিয়ার জন্য, কারণ সেই ঘটনার পর থেকে লামিয়া একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। তাই শুভ্র লামিয়াকে দেখতে চুপি চুপি লামিয়ার রুমে যেয়ে যখন রুম ফাঁকা দেখলো তখন রাশেদকে ঘুম থেকে উঠিয়ে বলতেই রাশেদ শুভ্র পুরো বাড়ি খুঁজে যখনও তাকে পায়নি তখন তারা উকুলেলে টুংটাং সুর শুনে ছাদে দৌড়ে এসেছে। রাশেদ দৌড়ে শুভ্রকে ধরলো। শুভ্র রাশেদের থেকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু গেড়ে বসে মুখে হাত রেখে ভাঙা গলায় বলে উঠল, আমার জন্য, আমার জন্য, শুধুমাত্র আমার জন্য।
লামিয়া এত কষ্ট পাচ্ছে, আমি আর কষ্ট দেখতে পারছি না রাশেদ। তোর বোনের এই কষ্ট আমি কিভাবে দূর করব বলতে পারিস? রাশেদ শক্ত কণ্ঠে জবাব দিল, তুই শুভ্রতা বলে দে। আমি আমার বোনের কষ্ট নিতে পারছি না আর, কিন্তু আমার ভয় হচ্ছে। কিভাবে বলবো? তোর বোন আমাকে ঘৃণা করে, আমাকে ভুল বুঝে এখনো। আর যদি সত্যি বলে দিই তাহলে ওরা আমার দুর্বলতা হিসেবে লামিয়াকে টার্গেট করবে, যে কোনো ক্ষতি করে দিতে পারে তোর বোনের। কিন্তু আর কতদিন শুভ্র, কতদিন লামিয়ার থেকে এভাবে লুকিয়ে বেড়াবি? সত্যিটা তুই না বললেও একদিন না একদিন সামনে আসবে। শুভ্র কিছু ভেবে পাচ্ছে না সে কি করবে। নিজের উপর তার অনেক রাগ লাগছে। কেন সেদিন রাগ দেখিয়ে মিথ্যে বলেছিল লামিয়াকে? হয়তো সেদিন মিথ্যে না বললে আজ তার প্রিয়তমা এত কষ্ট পেত না। রাশিদ শুভ্রর দিকে তাকিয়ে কাঁধে হাত রাখলো। শুভ্র মুখ থেকে হাত ছড়িয়ে রাশেদের দিকে তাকালো। শুভ্র কান্না করছে। রাশেদ শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো, সব ঠিক হয়ে যাবে। শুভ্র রাশেদকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে দিনের আলো ফুটে উঠেছে। লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাথরুমের দিকে যেতেই থেমে গেল। সে কি ভুল কিছু দেখলো নাকি? চোখ কষলিয়ে বেলকনি সোজা তাকাতে চোখ বড় বড় করে ফেললো। দৌড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সোজা লাবিবের বেলকনিতে তাকাতে দেখলো মনিকা লাবিবের মাথা মালিশ করে দিচ্ছে। এই মেয়েকে সেদিন না দেখলে আবরারের সাথে ঘেঁষাঘেঁষি করতে যত সব গায়ে পড়া মেয়ে। ভেবে ভেঙচি কেটে রুমে আসতে যাবে তখনই ঠাস করে কিছু পড়ার শব্দে পাশের বেলকনিতে তাকাতেই দেখলো নাইটি পরে রাগী দৃষ্টিতে লাবিবের বেলকনি বরাবর তাকিয়ে আছে ছবি। কফির মগ মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। ছবির চোখ দেখে মনে হচ্ছে এখনই পারছে না সে মনিকাকে খুন করতে। তা দেখে লামিয়া শয়তানি হাসি দিয়ে জোরে বলে উঠল মনিকার উদ্দেশ্যে, ওহো মনিকা, জোরে মালিশ করো। পারলে মাথা থেকে হাত আস্তে আস্তে নিচে নামিয়ে মালিশ করো, মানে শরীরে বলেছি কিন্তু। লামিয়ার এমন কথায় মনিকা আর লাবিব চমকে উঠল। লামিয়া পাশ ফিরে তাকাতে দেখলো ছবি তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা হাসলো ছবির দিকে তাকিয়ে, যেন চোখগুলো বলে দিচ্ছে ছবিকে, দেখ কেমন লাগে। তা দেখে ছবি আরো তেলে বেগুনে চলে উঠল। তা দেখে লামিয়া বুকে হাত দিয়ে কষ্ট স্বরে বলে উঠল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, বলেই হো হো করতে করতে বাথরুমে চলে গেল। ছবি রেগে রেলিং এ ঘুষি মেরে নিচের রুমে চলে গেল। লামিয়া ফ্রেশ হয়ে এসে ঘড়িতে সময় দেখলো মাত্র 7টা বাজে। কালকে দেরিতে ঘুমানোর জন্য নামাজ মিস করে গিয়েছে ভেবে নিজের গালে একটা চড় মেরেও না দিয়ে গায়ে জড়িয়ে চলে গেল ছাদের গাছে পানি দিতে। ছাদে পা দিতে দোলনায় চোখ পড়তেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল, মুখ অটোমেটিক হা হয়ে গেল। দোলনায় শুয়ে আছে শুভ্র, গায়ের জামা ফ্লোরে পড়ে আছে। এই ছেলেকে এখানে কেন ঘুমিয়ে আছে আর খালি গায়ে কেন? লামিয়া আস্তে আস্তে এগিয়ে গেল শুভ্রর কাছে। ফ্লোর থেকে শার্ট তুলে শুভ্র দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এগিয়ে গিয়ে শার্ট শুভ্রর উপর দিতেই চোখ পড়ল শুভ্রের বুকের দিকে। লামিয়া ভ্রুকুসকে ভালো মতো খেয়াল করে তাকাতেই চমকে উঠল। শুভ্রর বুকের পোড়া দাগটা কেমন চেনা লাগছে। অজান্তে লামিয়ার হাত শুভ্রর বুকে পোড়া জায়গায় যেতেই আচমকা শুভ্র লামিয়ার হাত ধরে ফেলল। লামিয়া ভয় পেয়ে সরে যেতেই শুভ্র লামিয়ার হাত ধরে নিজের কাছে টেনে এনে চোখ খুলে উঠে বসে ভ্রুকুসকে বলল, আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জতের ওপর হাত বাড়াচ্ছিলেন কেন মিস? শুভ্রর কথা লামিয়া অবাক হয়ে বলল, এসব কেমন আজগুবি কথা বলছেন আপনি? আজগুবি না, আমি ঠিক বলছি। আচ্ছা, সবসময় আমার ইজ্জতের ওপর হাত বাড়ান কেন আপনি? ছি ছি ছি, দেখুন মিস, আমি একজন ভার্জিন ছেলে, আমার ইজ্জত আছে তো নাকি? এসব কি বলছেন যাতা? আমি ঠিক বলছি মিস, বলে হাত টেনে লামিয়াকে আরো কাছে নিয়ে আসলো। হাত ছাড়ুন, কেউ দেখলে খারাপ বলবে, বলে হাত ছাড়তে চাইলো কিন্তু পারলো না। আজকে কোনো ছাড়াছাড়ি না, চোর যখন আজকে হাতে নাতে ধরেছি তখন সবাইকে আজকে বলে দেব ইসলাম বাড়ির কন্যা আমার ইজ্জতের ওপর হাত দিয়েছে, এবং একবার নয় দুইবার। দেখুন, উল্টাপাল্টা বদনাম রটাবেন না বলছি। আমি একজন ভদ্র মেয়ে, আমি শুধু আপনার বুকের। হ্যাঁ সেটাই তো, আপনি আমার বুকের ওপর হাত দিয়েছেন। আজব তো, মেয়ে মানুষ নাকি আপনি আর আপনার বুকের ওপর হাত রাখছি? কোথায়? আমি তো শুধু দেখছিলাম। ছি মিস, ইসলাম কন্যা আপনি আমার হয়ে
সরি, দেখছিলেন? শুভ্রর কথায় লামিয়া আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার দিকে। মানে কি বলতে চাইছেন? শুভ্র মনে মনে হেসে ইশারা করলো নিচের বুকের দিকে। লামিয়া তা দেখে চোখ বড় বড় করে তাকালো শুভ্রর থেকে হাত ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তবা তবা। সি, আপনি এতটা অসভ্য! ছি ছি, অসভ্যতামি তো আপনি আগে করছেন। আজকে আমি সবাইকে বলবো এই কথা। সবসময় আপনি আমার ইজ্জতের উপর হাত বাড়ান। শুভ্র বেশ সিরিয়াস গলায় বলল কথাটা। দেখুন, আমি শুধু আপনার, হ্যাঁ, আমার ইজ্জতের উপর হাত দিয়েছেন, শুধু তাই বলতে চাইছেন। আজকে আমি সবাইকে বলবো। বলেই খানবাড়ি ছাদে দৃষ্টি রেখে বাঁকা হাসলো। লামিয়া শুভ্রর দৃষ্টি অনুসরণ করে খানবাড়ি ছাদে তাকাতে দেখলো শফিকুল সাহেব গাছে পানি দিচ্ছেন। তারপর শুভ্রর দিকে তাকালো। এই লোকটার মতিগতি সুবিধা ঠেকছে না। এই লোক উল্টোপাল্টা কিছু বললে মান সম্মান সব শেষ হয়ে যাবে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখুন, এই মেয়ে আমার ইজ্জতের। আর কিছু বলতে পারলো না। লামিয়া দ্রুত দৌড়ে শুভ্রর মুখ ধরতেই, পায়ে পা বেজে পড়ে নিতেই শুভ্র লামিয়ার কোমর ধরে লামিয়ার ভয়ে শুভ্রর গলা পেঁচিয়ে ধরতেই শুভ্রর পুরো শরীর অবশ হয়ে উঠল। সমস্ত শরীরের ভর ছেড়ে দিতেই ধাম করে দুজন ফ্লোরে পড়ে গেল। শুভ্র লামিয়ার উপর পড়তেই লামিয়া চেঁচিয়ে উঠল, ইয়া খোদা, আমার কোমর শেষ। শুভ্র লামিয়ার মুখ চেপে ধরে বলল, গরুর মধ্যে ভেবে চেঁচামেচি করছেন কেন? এটা আপনার গলা নাকি আরো কিছু? শুভ্রর কথায় লামিয়া বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, একটা পিঁপড়া শরীরের ওপর গন্ডার যদি এসে পড়ে, তাহলে পিঁপড়া চেঁচামেচি করবে নাকি সেই গন্ডার করবে? ওয়েট, আপনি কি আমাকে গন্ডার বলে সম্বোধন করলেন? জি, আপনাকে গন্ডার বলে সম্বোধন করেছি। আরো অনেক কিছুই বলে সম্বোধন করতে পারি, তবে এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না। তাই মাননীয় সিমেন্টের বস্তা, দয়া করে সরুন আমার ওপর থেকে। আপনি চাইলে সারা জীবন আপনার উপর এমন ভর দিয়ে থাকতে পারি, মিস। শুভ্রর কথায় লামিয়া বেশ রাগ লাগছে। জোরে শুভ্রর বুকের ওপর ধাক্কা দিতে শুভ্র সরে গেল। লামিয়া কোমরে হাত রেখে আস্তে ধীরে উঠে দাঁড়ালো। লামিয়াকে এইভাবে দেখে শুভ্র মুখ চেপে হাসলো, তারপর আবারও বলল, আপনি রাজি থাকলে কিন্তু আমরা আমার কোনো আপত্তি নেই, মিস। বলেই চোখ মারল শুভ্র। লামিয়া তা দেখে রাগি চোখে শাসালো, চুপ করুন অসভ্য লোক। আজকে আপনার জন্য আমার কোমর ভেঙে গেছে। আমি এই কোমর ব্যথা নিয়ে কিভাবে হাঁটবো? আপনি চাইলে আমি আপনার পা হতে পারি, মানে মানে আপনাকে কোলে তুলে নিয়ে হাঁটতে পারি। তবে তার বিনিময়ে দুখানা চুমু খেলে মাইন্ড করব না। আমি আবার ফ্রিতে কিছু করি না। দুখানা চুমু তো বানতা হে, মিস। বলেই চোখ মারল শুভ্র। লামিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি আসলে অসভ্য লোক। বলেই কোমরে হাত রেখে হাঁটতে লাগলো। শুভ্র পিছন থেকে হেসে বলে উঠল, আপনি চাইলে অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারি, তবে শুধুমাত্র আপনার জন্য, মিস। লামিয়া বকতে বকতে চলে গেল নিচে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কালকে গভীর রাতে এই মেয়ে যে ছাদে বসে দুঃখ বিলাস করছে কে বলবে? কালকে রাতে রাশেদকে রুমে পাঠিয়ে বসেছিল একা ছাদে। গরমের কারণে গায়ে শার্ট খুলে বসেছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। তার উপর সকাল সকাল একটা মিষ্টি ঝগড়া নিয়ে শুরু হতেই মনটা ভালো হয়ে গেল। প্রতিদিন সকাল সকাল এমন ঝগড়া করার জন্য আপনাকে আমার চাই, মিস। বলেই হেসে শার্ট নিয়ে নিচে চলে গেল শুভ্র। বাড়ির কর্তারা খাবার শেষ করে যে যার কাজে চলে গিয়েছে। খাবার টেবিলে বসে আছে ইসলাম বাড়ির ছেলে মেয়েরা। ছবি মুখ লটকে বসে আছে। লাবিবার মনিকাকে দেখার পর থেকে ভীষণভাবে খেপেছে সে। লামিয়া ছবিকে কিছুক্ষণ পর পর খেয়াল করছে। তার ভীষণ মজা লাগছে। দেখ কেমন লাগে প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখলে, বোঝ এবার মজা। লামিয়া মিটমিট করে হাসছে দেখে ছবি এবার আরো রেগে গেল। তা দেখে লামিয়া হো হো করে হেসে উঠল। হঠাৎ লামিয়ার হাসি দেখে সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। পাশ থেকে হামিদা বলে উঠল, হাসছিস কেন? লামিয়া মুখে হাসি রেখে বলল, আমি হাসতে ভালোবাসি তাই হাসছি, তুইও হাস। ছবি এবার রেগে বলে উঠল, একটু বেশি বাড়াবাড়ি করছিস না? লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখে রুটি পুরো নিয়ে চিবুতে চিবুতে মাহিরকে বলে উঠল, মাহির, তোর কাছে পোড়া জায়গায় দেবার মতো মলম আছে? মাহির খেতে খেতে জবাব দিল, হ্যাঁ আছে, তবে কোথায় পড়ছে? লামিয়া দুঃখী মুখ করে বলল, কারো পরাণ জ্বলতাছে, সেখানে মালিশ করব। ছবি এবার রেগে মেগে উঠে বলল,
চুপচাপ খা, নয়তো সামনে থেকে সরে যা। তোকে আমার এই মুহূর্তে সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছে করছে না তোকে। ছবির কথায় আর কেউ বিরক্ত না হলেও মাহির তাইবা বেশ বিরক্ত হয়েছে। তাই তারা কপাল কুঁচকে তাকালো ছবির দিকে। লামিয়া বাঁকা হেসে বলল, আমাকে যেহেতু দেখতে পারিস না, তাহলে বাথরুমে গিয়ে হারপিক খেয়ে মরে যা। তুইও থাকবি না, আমাকেও দেখতে পারবি না। পাশ থেকে তায়েব খেতে খেতে বলে উঠল, জানিস লামিয়া, মাঝে মাঝে আমার না পাখি হতে ইচ্ছে করে। পাখি হয়ে উড়ে বেড়াতাম আর উড়তে উড়তে কিছু মানুষের ওপর হেগে দিতাম। বলেই ছবির দিকে তাকালো। এদিকে মাহির তায়েব আর লামিয়া হো হো করে হেসে উঠল। ছবি তা দেখে রেগে খাবার রেখে উঠে দাঁড়িয়ে হনহন করে চলে গেল নিজের রুমে। তা দেখে লামিয়া বাঁকা হেসে কিছু একটা ভেবে মাহির তায়েবাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে করে বলল, একটা প্ল্যান আছে, শুন। বলে চার মাথা এক হলো। সবাই চুপচাপ তাদের দিকে তাকিয়ে খাবার খাওয়ায় মন দিল। শুভ্র মুচকি হেসে খাবার খাচ্ছে। লামিয়া, মাহির, তায়েবা প্ল্যান শেষ করে হিহি করে হেসে উঠে দাঁড়িয়ে ওপরে রুমের দিকে হাঁটা ধরলো। সবাই তা দেখে যে যার মতো খাবার খেয়ে উঠে চলে গেল যে যার কাজে। প্রায় 1 ঘন্টা যাবৎ গোসল করে মাথা ঠান্ডা করে বাথরুম থেকে বের হয়ে এলো ছবি। গায়ে তার টাওয়াল জড়ানো। হঠাৎ পিছন থেকে কেউ তার হাত হিসকা টান দিয়ে দেয়ালে চেপে ধরলো। হঠাৎ এমন হওয়াতে ছবি ভয় পেয়ে চিৎকার করতে লাবিব ছবির মুখ চেপে ধরে হিসিয়ে বলে উঠল, চুপ, আমি, একটা সাউন্ড করবি না। বলেই ছবির মুখ থেকে হাত সরিয়ে নিল। সকালে লাবিবের সাথে মনিকাকে দেখার পর ছবি বেশ ক্ষেপে আছে, তার উপর লাবিবকে এখন সামনে দেখে ছবির রাগ তিরতির করে বেড়ে উঠল। রেগে লাবিবের বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু লাবিব এক চুলও নড়ল না। বরং লাবিব অসহায় চোখে তাকিয়ে আছে ছবির দিকে। সকালে প্রচুর মাথা ব্যথায় বেলকনি চেয়ারে বসেছিল। কোথা থেকে মনিকা এসে জোর করে লাবিবের মাথা মালিশ করে দিয়েছে। লাবিব হাজারবার মানা করার পরও মনিকা লাবিবের কথা শুনেনি। তখনই ছবি তাদের একসাথে দেখেছে। তাকে দেখে লাবিব বেশ ভয় পেয়েছিল, তাই এখন এসেছে রাগ ভাঙাতে। লাবিব ছবির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, এতগুলো বছর পর সামনে পেয়েও এমন ব্যবহার। কিন্তু তুই কি জানিস তোর অভাবে আমি কত পড়েছি, কত মিস করেছি তোকে। লাবিবের কথা শুনে মনে হলো ছবির রাগ আরো বেড়ে গেল। রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কত মিস করেছেন দেখছি তো। দেশে এসে আমাকে ভেবে লামিয়ার সাথে কামড়াকামড়ি আর মনিকার সাথে ঢলাঢলি করছেন। কি মনে করেছেন কিছু জানি না আমি? হ্যাঁ। ছবির এমন কথা শুনে লাবিব আগের ঠোঁট গোল করে বলল, দেখ, তুই যেমন ভাবছিস বিষয়টা তেমন নয়। ছবি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কেমন বিষয়টা? লাবিব ঢোক গিলে বলল, আমি তোকে বুঝিয়ে বলছি। ছবি রাগী চোখে তাকিয়ে বলল, কি বুঝিয়ে বলবেন? মনিকা আপনার ঠোঁটে চুমু খেয়েছে, সেটা বুঝিয়ে বলতে চান? সেদিন মনিকা তার ঠোঁটে চুমু খেয়েছে ছবি কি করে জানলো? লামিয়া কি বলেছে তাকে ভেবেই শুকনো ঢোক গিলল। লাবিবের এমন ভয় পাওয়ার চেহারা দেখে ছবি তেতিয়ে বলল, কি, চেহারার রং পাল্টে গেল কেন এখন? লাবিব ছবি চোখের দিকে তাকিয়ে বলল, দেখ, সেদিন মনিকা জোর করে কিস করেছিল। ও, ওই জন্যে জোর করে চুমু খেয়েছিল, আর আপনি তার স্বাদ তৃপ্তি করে নিয়েছিলেন, তাই না? বলেই চোখ ভিজে উঠল ছবির। লাবিব ছবি চোখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এখনো সে আগের মতোই আছে, কিন্তু একটু চেঞ্জ হয়নি। মেয়েটা ভাঙবে তবু মচকাবে না ভেবেই ছবি শরীরের দিকে চোখ যেতেই যেন থমকে গেল লাবিব। শরীরে টাওয়াল পেঁচানো, ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। লাবিব ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ছবির দিকে। সেদিকে ছবির খেয়াল নেই, সে অন্যদিকে তাকিয়ে চোখ থেকে পানি ফেলছে। লাবিব নেশাগ্রস্ত দৃষ্টিতে ছবি দিকে তাকিয়ে আচমকা ছবির গলায় চুমু ডুবিয়ে দিল, মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন হওয়াতে ছবি কেঁপে উঠল। লাবিব ছবির গলায় ছোট ছোট চুমু এঁকে দিয়ে গলা থেকে মাথা তুলে দেখলো ছবি চোখ বুজে আছে। তা দেখে লাবিব ছবির ভেজা ঠোঁট জোড়া দখল করে নিল। ছবি লাবিবের বুকের কাছে টি শার্ট খামচে ধরতেই লাবিব হালকা এসে ছবির ঠোঁটে আস্তে করে কামড় ধরতেই ছবি চোখ খুলে লাবিবের বুকে ধাক্কা দিতে লাবিব সরে গেল বিরক্ত হয়ে তাকালো ছবির দিকে। ছবি রেগে ঠোঁট মুছে বলল, আমাকে চুমু খেয়েছেন কোন অধিকারে? লাবিবের আরো বেশি বিরক্ত হলো মনে হয়। বিরক্ত দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে এক পা দুপা ছবির দিকে এগিয়ে যেতে যেতে বলল,
আয় দেখাচ্ছি কোন অধিকারে চুমু খেয়েছি বলে হেসকাটানে ছবিকে কোলে তুলে নিল, বিছানায় ফেলে দিয়ে শয়তানি হেসে বলল, মাই লেডি, ইউ হ্যাভ বিকাম মোর বিউটিফুল অ্যান্ড হট দেন দ্য লাস্ট টাইম। ছবি রেগে পাশ থেকে বালিশ ছুঁড়ে মারল লাবিবের দিকে। লাবিব হেসে বালিশ ধরে পাশে ছুঁড়ে ছবির ওপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিতে আবার গলায় মুখ ডুবিয়ে দিল। রাত প্রায় 9টা। ইসলাম বাড়ির হলরুমে বসে আছে ছোট্ট থেকে সবাই। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিফ আর আয়না। আনিসুল সাহেব ছেলের দিকে তাকিয়ে আছেন বেশ বিরক্ত হয়ে। বেশ গম্ভীর চোখে তাকিয়ে বলল, একটাবার বলার প্রয়োজন করলেন আমাদের? আরিফ মাথা নিচু করে আছে। রাশেদ সবকিছু সামলে নিয়েছে এবং বুঝিয়ে বলেছে, তাই আনিসুল সাহেব তেমন কিছু বলতে পারছেন না। পাশ থেকে আজমি সাহেব বলল, বড় ভাই, যা হবার হয়ে গেছে। ওরা একে অপরকে যখন ভালোবাসে তাই মেনে নিন। আরিফ মাথা তুলে তাকালো আজমির সাহেবের দিকে। আনিসুল সাহেব, আজমির, হামিদ, হাসিম সাহেব এর দিকে তাকালো। তারা চোখ দিয়ে সম্মতি জানাতে আনিসুল সাহেব আয়নার দিকে তাকিয়ে বলল, তোমার মা বাবা? আয়না মাথা নিচু করে মিনমিন করে বলল, বাবা মা কোনোদিন আমাদের মেনে নিবে না, তাই আমি আরিফের হাত ধরে পালিয়ে এসেছি। তারা এখনো হয়তো জানেন না আরিফের সাথে পালিয়েছি। আনিসুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, পরে যা হবে আমরা সামলে নিব। হামিদা আর লামহার বিয়ের সাথে সাথে তোমার আর আরিফের বিয়ে হবে। তোমাকে বউ সাজিয়ে বরণ করব আমরা, কিন্তু বিয়ের আগে হামিদার সাথে তোমাকে থাকতে হবে। আয়না মাথা নিচু করে বলল, জি আঙ্কেল। আনিসুল সাহেব বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমার ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করেছো আর আমাকে এখনো আঙ্কেল ডাকছো? ইসলাম বাড়িতে আমার 4 মেয়ে, হামিদা, লামহা, তায়েবা, লামিয়া। তবে আজ থেকে আমার 5 মেয়ে, হামিদা, লামহা, তায়েবা, লামিয়া আর আয়না। তুমি এই ইসলাম বাড়ির পুত্রবধূ নও, আজকে থেকে ইসলাম বাড়ির মেয়ে তুমি। আর আমাকে বাবা বলে মনে থাকবে, ঠিক আছে? বাবা বলবে, মনে থাকবে? আয়না মাথা নাড়িয়ে বলল, জি বাবা, মনে থাকবে। আনিসুল সাহেব হালকা এসে বসা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো। আয়না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিসুল সাহেব আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আমরা সবসময় তোমার পাশে আছি বলে আরিফের দিকে তাকিয়ে পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, ওকে নিয়ে কালকে শপিং এ যাবে, ওর যা যা পছন্দ হবে তাই কিনে দিবে। আরিফ কার্ড হাতে না নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার লজ্জা লাগছে বাবার থেকে টাকা নিতে। ছেলের মনের ভাব বুঝতে পেরে আনিসুল সাহেব ধমকে বলল, বেশ বড় হয়ে গিয়েছো তাই না? ধরো এটা। আমি এই টাকাটা তোমাকে না, আমার মেয়েকে দিয়েছি। আর হ্যাঁ, কালকে থেকে অফিসে যাবে, বুঝতে পেরেছ? আরিফ মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকালো। রাশেদ চোখ দিয়ে ইশারা দিতেই আরিফ কার্ড হাতে তুলে নিল। আনিসুল সাহেব তা দেখলেন। হামিদ, আজমির, হাসিব যেমন তার অনুমতি ছাড়া কোনো কিছু করে না, তেমন রাশেদের অনুমতি ছাড়া এই বাড়ি কোনো ছেলে মেয়ে কিছু করে না। ইসলাম বাড়ির ছেলেমেয়েরা একজন আরেকজনের জান। সবসময় তারা একে অপরের সকল সুখ দুঃখ ভাগ করে নেয়। একজন আরেকজনের বিপদে কাউকে একা ছাড়ে না। তা ভেবে আনিসুল সাহেব হালকা এসে চলে গেল নিজের রুমে। একে একে সবাই হলরুম থেকে চলে গেল নিজেদের কাজে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। এগিয়ে এলো হামিদা, লামহা, সাফওয়ান, আরিফ, আয়নার বিয়ের ডেট। আজ শুক্রবার, ছুটির দিন। প্রচুর গরম পড়েছে, কিন্তু কিছুদিন ধরেই লামিয়ার গায়ে ভীষণ জ্বর। প্রতিদিন রাতে জ্বর আসে। তাই আজমিরি বেগম কোথা থেকে একটা গাছের শিকড় এনে কালো সুতো দিয়ে বেঁধে দিয়েছে তার বাঁ হাতে। বেঁধে দিয়ে বলেছে, যতদিন না পর্যন্ত এই সুতো নিজে থেকে খুলে পড়ে যাবে ততদিন পর্যন্ত এটা যেন হাতে থাকে। দাদির কড়া নির্দেশ দেওয়ায় এখন এই সুতো খোলা হয়নি, না হলে কবে ফেলে দিত এটা হাত থেকে। সকাল সকাল উঠে লামিয়া হাতের দিকে তাকিয়ে কেমন থমকে আছে। হঠাৎ মনে চাচ্ছে শুধু টক কিছু খেতে। তাই উঠে চলে গেল বাড়ির বাহিরের চালতা গাছের নিচে। আজ চালতা ছিলে ঝাল ঝাল কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাবে ভেবে মুখে টপ টপ করে লালা পড়ছে। উফ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পারতে হবে। তাই পায়ের জুতো খুলে একপাশে রাখলো। ওনাটা কোমরে পেঁচিয়ে বিসমিল্লা বলে গাছে উঠতেই কোথা থেকে শুভ্র লামিয়ার হাত টেনে ধরলো। লামিয়া পাশ ফিরে তাকাতেই শুভ্রকে দেখতে পেয়ে বেশ বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আবার গায়ে হাত দিয়েছেন কেন?
লামিয়ার কথায় শুভ্র হাত ছেড়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, এ অবস্থায় গাছে উঠছেন কেন? গাছে উঠে নাচবো, তাধুম না, তাই গাছে উঠছি। আপনার কোনো সমস্যা? বেশ বিরক্ত হয়ে বলল লামিয়া। নাচবেন ভালো কথা, তবে গাছে ওঠে কেন? ভ্রুকুচকে বলল শুভ্র। মন চাইছে তাই। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এখন বলুন গাছে কেন উঠছেন? উফ মিয়া, আপনি তো বড্ড জ্বালাতন করেন। চালতা গাছে কেন উঠছি এটাও জানেন না? না জানি না, আপনি বলুন। উফ, চালতা ছিলে ভর্তা খাবো, তাই পারতে চাইছি গাছে উঠে। আর কিছু? লামিয়ার দিকে তাকিয়ে শুভ্র কপালে ভাঁজ ফেললো। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে চলে গেল বাগানের মধ্যে, যে প্রায় 2 মিনিট পর একটা বড়সড় কোটা নিয়ে আসলো। লামিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে শুভ্রর দিকে। তারপর এগিয়ে গিয়ে কোটা ধরতেই শুভ্র বলে উঠল, ছেড়ে দিন, পারবেন না, আমি করে দিচ্ছি। লামিয়া শুভ্রর কাছ থেকে কোটা নিতে নিতে বলল, সরুন, পারবো আমি। আরে আপনি এই শরীর নিয়ে পারবেন না, ছাড়ুন, লেগে যাবে আপনার। দুনিয়ায় এমন কিছু নেই যা লামিয়া ইসলাম না পারে। আমি সব পারি, যা বলবেন সব করতে পারবো, সরুন এখন। লামিয়ার কথা শুনে শুভ্র ঠোঁট চেপে হেসে বলল, সব পারবেন? শুভ্রর কথা শুনে লামিয়া বেশ ভাব নিয়ে বলল, অবশ্যই। লামিয়ার কথা শুনে শুভ্র শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে আপনি ফর্সা হয়ে দেখান তো। শুভ্রর কথা শুনে লামিয়া বেশ অসহায় দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। শুভ্র মনে মনে হাসলো। লামিয়ার থেকে কোটা নিয়ে চালতা পারতে লাগলো। এদিকে লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, বিলাতি পোলা, তোরে কালির পায়লা না বানিয়েছি, তাহলে আমার নামও লামিয়া না। এদিকে শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে হাসছে। তাকে যে মনে মনে বকছে তার চেহারা দেখে বুঝতে পারছে শুভ্র। 3টা চালতা পেরে লামিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আমাকে মনে মনে বাঁকা শেষ হলে নিন আপনার চালতা। লামিয়া চালতা নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে কটমট চোখ করে চলে গেল বাড়ির ভিতর। তা দেখে শুভ্র হালকা হেসে উঠল। রাশেদ আসতেই শুভ্র আর রাশেদ বেরিয়ে গেল তাদের কাজে। বিকাল 4টা। আজকে শুক্রবার থাকায় খান ও ইসলাম বাড়ির কর্তারা একসাথে বসেছে, বাগানে গল্প করছেন এবং কর্তীরা সবাই গিয়েছে শপিং মলে কেনাকাটার জন্য। ইসলাম বাড়ির হলরুম জুড়ে বসে আছে খান আর ইসলাম বাড়ির ছেলে মেয়েরা, শুধু মাহির বাদে। সে তার মায়ের সাথে নানা বাড়িতে গিয়েছে আজ তার অসুস্থ নানাকে দেখতে। আর সবার মাঝে বসে আছে আজমিরি বেগম এবং শফিকুল খান। টিভিতে চলছে বাংলা পুরাতন ঐতিহাসিক সিনেমা। খান আর ইসলাম বাড়ির ছেলেমেয়েরা বেশ বিরক্ত হয়ে টিভির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মাঝে আজমিরি বেগম আর শফিকুল খান বেশ উৎফুল্ল হয়ে টিভি দেখছে। হঠাৎ সিনেমার রোমান্টিক সিন দেখালো, সেখানে প্রেমিক প্রেমিকা পায়ে পায়ে রাখলো। তারা 2 দিন পর প্রেমিকার বাচ্চার মা হবে। সবাই চোখ বড় বড় করে টিভি স্ক্রিনে তাকিয়ে আছে। তখনই পুরো হলরুম কাঁপিয়ে লামিয়ার ফোন বেজে উঠলো। লামিয়া ফোন হাতে নিয়ে দেখলো মাহির ভিডিও কল করেছে। লামিয়া কল রিসিভ করতে ওপাশ থেকে মাহির গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কি করছিস তোরা আমাকে রেখে? লামিয়া টিভিতে চোখ দিয়ে বলল, বাংলা সিনেমা দেখছি সবাই মিলে, বলে ব্যাক ক্যামেরাতে সবাইকে দেখালো। বাংলা সিনেমা দেখছিস? এসব কে দেখে ভাই? আর কি শিক্ষা পাওয়া যায় এই বাংলা সিনেমা দেখে? আমি বুঝি না। মাহিরের কথা শুনে লামিয়া ইনোসেন্ট ফেস করে বলল, বাংলা সিনেমা দেখে আজকে যা বুঝলাম, শিক্ষা এইটাই পাওয়া যায় যে প্রেমিক প্রেমিকার পায়ের ঘষাঘষিতেই বাচ্চা হয়ে গিয়েছে। সারাদিন পর কাজ শেষ করে ভাতের প্লেট হাতে নিয়ে সবে রাশেদা শুভ্র ভাতের লুমকা মুখে দিয়েছিল। লামিয়ার এমন কথায় দুজনে বিষম খেয়ে উঠল। পাশ থেকে সবাই লামিয়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। মাহির ফোনের পাশ থেকে তাকিয়ে আছে লামিয়ার দিকে। পাশ থেকে তায়েব হাততালি দিয়ে বলে উঠল, কি শিক্ষা রে ভাই, তুমি 10-এ 10, স্মাইল প্লিজ। লামিয়া ইনোসেন্ট ফেস নিয়ে সবার দিকে তাকিয়ে ক্যাবলা হাসি দিতেই তায়েব লামিয়া ছবি তুলে ফেললো। এদিকে শুভ্র অসহায় চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এই মেয়ে কি এখনো ছোট্টটি আছে নাকি? কোথায় কি বলতে হয় এই মেয়ে কি জানে না? হাই রে, এ মেয়েকে নিয়ে সে বেশ হিমশিম খাবে বোঝা যাচ্ছে। ভেবে পাশ থেকে পানি খেয়ে আবার লামিয়ার দিকে তাকালো। জ্বরের কারণে মুখটা অনেকটা মলিন হয়ে গিয়েছে। পিতলের তৈরি খাঁচায় হাত বলেছে কায়সার। চোখ ঘুরে তাকালো সামনের দেয়ালের দিকে। বেশ বড় করে লামিয়া ছবি প্রিন্ট করে বাঁধানো হয়েছে সে দেয়ালে। সেদিকে তাকিয়ে কায়সার বাঁকা হেসে বলল, বুলবুলি, আর কয়েকদিন, তারপরেই খাঁচায় এনে তোমাকে আটকাবো। তুমি ছোটার জন্য ছটপট করবে, কিন্তু এই কায়সার তোমাকে ছাড়বে না।
আমার চোখ যেই পাখির দিকে পড়েছে আমি ঠিক সেই পাখিকে ধরে ভেজে খেয়ে হাড় গুঁড়ো করে ফেলে দিয়েছি। তবে তোমাকে আমি ফেলে দিব না, তোমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালাবো, সারা জীবন রেখে জ্বালাবো বুলবুলি। শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরো। বলে এগিয়ে গেল ছবির দিকে। ছবির উপর হাত রেখে বেশ ভয়ঙ্কর ভাবে হেসে উঠল কায়সার। ওই মেয়েকে আমার যে কোনো মূল্যেই লাগবে, যেভাবে হোক মেয়েটিকে আমার চাই, বলে উঠল অন্ধকারে থাকা লোকটি। তার সামনে বসে আছে হুড্ডি পরা অবয়ব। লোকটির কথা শুনে বেশ মেওয়ালি কণ্ঠে বলে উঠল, এত উত্তেজিত হলে চলবে কিভাবে? আস্তে ধীরে সব হবে। পাখিকে ধরার জন্য ফাঁদ পাততে হবে, যেন পাখি নিজে এসে ধরা দেয়। বলে হুড্ডি পরা অবয়বটি হেসে উঠল। রাত প্রায় 2:30। ঘুমন্ত চেহারার দিকে একধানে তাকিয়ে আছে শুভ্র। পকেট থেকে একটা সোনালী রঙের ঘড়ি বের করে লামিয়ার হাতে সযত্নে পরিয়ে দিয়ে হাতে চুমু দিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার শ্যামাঙ্গিনীর কে কত সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায়। শুভ্র লামিয়ার কপালে গভীর চুমুন করলো। আজকে তার ঘুম আসছে না, কেমন জানি মন ছটপট করছে। তার নিজের ঘুম বিসর্জন দিয়ে বসে আছে প্রেয়সীর পাশে। এই মুখটা দেখলে তার সকল ক্লান্তি দূর হয়ে যায়, দূর হয়ে যায় তার সকল চিন্তা। কিন্তু খুব শীঘ্রই সে বলে দিবে তার প্রেয়সীকে আবরারই তার শুভ্র ভাই। তখন কেমন রিয়েক্ট করবে তার প্রেয়সী সেটা সে জানে না। তবে এইটুকু জানে যে তার প্রেয়সীকে সে আর কষ্ট দিতে পারবে না। ভাবতে ভাবতে হঠাৎ শুভ্রর ফোন কল আসতে শুভ্র পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে নম্বর দেখে বাঁকা হাসলো। তারপর লামিয়ার কপালে চুমুকে রুম থেকে বেরিয়ে গেল নিজের গন্তব্যে। গভীর জঙ্গলের একটা বড় পুরাতন বাড়ির মধ্যে পার্টি হচ্ছে। বড়সড় হলরুমের মাঝে দুটো মেয়ে ভীষণ অশালীন ড্রেস পরে নাচছে। তার সামনে সোফায় বসে হাতে মদের বোতল নিয়ে সে নাচ উপভোগ করছে শ্যামবর্ণের একটি যুবক। গায়ে তার সাদা রঙের গেঞ্জি, তার উপর কালো জ্যাকেট, চুলগুলো জেল দিয়ে সজারুর গায়ের কাটা দাঁড় করে রেখেছে। দু চোখের মণি দুটো কালো কুচকুচে। নাম তার মার্কাস, নাম করা মাফিয়া। তার পাশে বসে আছে তার দলের বিশ্বস্ত 4 জন, রিস্কি, মোনা, জোজো, মাইলস। গানের শব্দের মাঝে সাথে সাথে তারাও নেচে উঠছে। বেশ জমজমাট হয়ে উঠেছে তাদের নাচের আসর। দোতলা বাড়ি ছাদে কাঠফাটা রোদে বাইনোকুলার চোখ নিয়ে সামনে পুরাতন বাড়ির দিকে তাকিয়ে আছে ইন্সপেক্টর অর্জুন সিং। পাশে দাঁড়িয়ে আছে আরো 2 জন কনস্টেবল এবং একটি সিকিউরিটি গার্ড। পাশ থেকে একজন কনস্টেবল বলে উঠল, স্যার, ওইখানে কিছু দেখতে পেলেন? অর্জুন চোখ থেকে বাইনোকুলার্সটি নামিয়ে বাঁকা হেসে বলল, দ্যাটস ইট, গেট রেডি ফর অ্যাকশন। বলে দ্রুত হেঁটে পুরাতন বাড়ির দিকে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে পাশ থেকে একজন কনস্টেবল বলে, স্যার, আমরা রেডি তো, কিন্তু স্যার ব্যাকআপ তো এখনো আসেনি। অর্জুন এক বুক সাহস নিয়ে দ্রুত হাঁটতে হাঁটতে বলল, আমরা ব্যাকআপের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে পারবো না, নয়তো আমাদের হাত থেকে মার্কাস বেরিয়ে যাবে। বলে পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ালো। কোমর থেকে পিস্তল হাতে নিয়ে আস্তে করে বাড়ির ভিতর প্রবেশ করলো। ধীরে পায়ে হেঁটে অর্ধেক এসে একটা পুরাতন কাঠের তৈরি দরজা দেখতে পেল। সেখানে কান পাততে ভেসে আসলো গানের শব্দ। অর্জুন ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে ইশারা করে চুপ থাকতে বলে পুরাতন দরজায় জোরে লাথি মারতে দরজা খোলা হয়ে গেল। ভেঙে সেখানে পা আটকে গেল। পিছন থেকে কনস্টেবলটা বেশ বিরক্ত হয়ে বলে উঠল, ইডিয়েট। অর্জুন নিজের পা বের করার জন্য বেশ ছোটাছুটি করছে। এদিকে দরজা ভাঙার শব্দে মার্কাসটা সবাই দরজার দিকে তাকাতে দেখলো ভাঙা দরজার অংশে কারো অর্ধেক পা বের হয়ে আছে। তা দেখে সবাই ভ্রুকুচকে তাকালো সেদিকে। অনেক কষ্টে অর্জুনের পা ছোড়াতে সক্ষম হয়। তারপর এক মুহূর্ত দেরি না করে দরজার লক খুলে পিস্তল হাতে প্রবেশ করে হলরুমে। পিস্তল মার্কাসদের দিকে তাক করে বলে ওঠে, নোবডি মুভস। এসে গেছে অর্জুন সিং বলে মার্কাসকে উদ্দেশ্য করে বলল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল মার্কাস, বাংলাদেশে এসে তুমি অনেক বড় ভুল করেছ। কারণ এখনকার পুলিশ আমি, তাই এভরিবডি হ্যান্ডস আপ। বলে বেশ ভাব নিয়ে পিস্তল ঘোরাতে লাগলো। তার পিছনে দাঁড়িয়ে আছে কনস্টেবল এবং সিকিউরিটি ডগ। তখনই রিস্কি, মোনা, জোজো, মাইলস কোমর থেকে পিস্তল বের করে অর্জুনদের দিকে তাক করতে সিকিউরিটি ডগ ভয়ে মাথা নিচু করে পালালো। তা দেখে কনস্টেবল গুলো একজন আরেকজনের দিকে তাকে ভয়ে ঢোক গিলে আস্তে করে রুম থেকে বের হয়ে দরজা লক করে দিল।
পেছন থেকে দরজা লক করার শব্দ শুনে কাউকে না দেখতে পেয়ে আর্জুন ভয়ে ঢোক গিলল। পিস্তল মার্কাসদের দিকে তাক করে ভয়ে ভয়ে এক পা দুপা পিছিয়ে যেতে যেতে বলল, ক্রিমিনাল যদি সহজে অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমি এনকাউন্টার করি না। বলেই দরজার সামনে দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। দরজা খুলতে না পেরে ভয়ে ভয়ে আবার বলল, তাই ভালো এটাই হবে, তোমরা তোমাদের পিস্তল ফেলে দাও, নয়তো আমি গুলি করে তোমাদের বুক ঝাঁঝরা করে দিব। বলেই দরজা থাপড়ে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলল, কে আছো? তাড়াতাড়ি করে দরজা খুলো। মার্কাস আর্জুনের দিকে পিস্তল তাক করে বলল, তুই অনেক লাকি জানিস, কারণ তোর মৃত্যু আমার হাতে হবে তাই। বলে একধারে গুলি চালিয়ে দিল আর্জুনের দিকে। রিস্কি, জোজো, মাইলস তাকে ধরে বারান্দা থেকে সোজা ছুঁড়ে মারতে আর্জুন কাদার মধ্যে পড়ে গেল। কনস্টেবল দুটো স্যার স্যার বলে দ্রুত আর্জুনকে তুলতে আর্জুন উঠে বলল, হারামজাদাগুলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নয়তো আমি এখনই মারা যাব। কনস্টেবলগুলো আর কিছু না বলে আর্জুনকে ধরে গাড়িতে উঠিয়ে রওনা হলো হসপিটালের দিকে। ইসলামবাড়ি আর খানবাড়িতে খুশির আমেজ। আর 2 দিন পর বাড়িতে বিয়ে। বাগানে বসে ছবি ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ বাড়ির গেটের সামনে দুটো বাইক থামতেই ছবি আর চোখে সেদিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। দাঁড়ান গেট খুলে দিতে দুটো বাইক ভেতরে প্রবেশ করলো। ছবি আবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাদের দিকে ভ্রুকুসকে তাকালো। তখনই বাইক থেকে হেলমেট খুলে দাঁড়ালো ইমন আর ইভান। ছবি তা দেখে ল্যাপটপের শাটার নামিয়ে উঠে দাঁড়ালো। ইমন আর ইভান চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকাতে দাঁত কিলে হেসে দৌড়ে ছবিকে জড়িয়ে ধরতে ছবি দ্রুত সরে গেল। তা দেখে ইমন আর ইভান ভ্রুকুসকে দাঁড়ালো। বিয়ে উপলক্ষে 2 দিন আগে এসে উপস্থিত হয়েছে তারা, কারণ লামিয়া তাদের দ্রুত আসতে বলেছে। কিন্তু হঠাৎ লামিয়ার এমন ব্যবহার বেশ অবাক হলো। তাদের বোন তো এমন না, দেখা হলে তো গলা জড়িয়ে ধরে সবসময় তাকে। তবে আজকে কি হলো? হে ইমন, ইভান, আমি এখানে। হঠাৎ চিরচেনা কণ্ঠ শুনে ইমন ইভান পিছন ঘুরে তাকাতে দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। তা দেখে তারা ভূত দেখার মতো চমকে ওঠে লাফ দিয়ে লামিয়ার সামনে এসে দাঁড়ালো। ছবি বিরক্ত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ইমন বেশ বড় বড় চোখ করে বলল, এটা কে? লামিয়া বাঁকা চোখে ছবির দিকে তাকিয়ে বলল, আমার কার্বন কপি। লামিয়ার কথা শুনে ছবি তেতিয়ে বলল, তুই আমার কপি, আমি না। লামিয়া তা শুনে মুখ বাঁকিয়ে বলল, কে কার কপি তা দেখাই যাচ্ছে। বলেই ছবি জামার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তা দেখে ছবি তেলে বেগুনে জ্বলে ওঠে গটগট করে চলে গেল বাড়ির ভেতর। তা দেখে লামিয়া বিশ্বজয়ের হাসি দিল। ছবি এখনো কোনো জামা কেনা হয়নি, তাই লতিফা বেগম লামিয়ার নতুন নতুন জামা ছবিকে দিয়েছে পরার জন্য। ছবি এসব কামিজ পরে না, সে সব সময় লেডিস শার্ট প্যান্ট পরে। কিন্তু এখন লামিয়া জামা পরাতে ছবি লামিয়াকে তেমন কিছু বলতে না পেরে রাগে গজগজ করতে করতে কেটে পড়ে সেখান থেকে। ইভান আর ইমন লামিয়ার কাঁধ জড়িয়ে ধরে বলল, কাহিনী কি রে? লামিয়া দুহাত দিয়ে ইভান আর ইমনের কাঁধে হাত রেখে বলল, চল বাড়ি ভেতর চল, সব বলছি। বলে 3 জন হাঁটা ধরল বাড়ির দিকে। শুভ্র কোথাও যাবার জন্য সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিল। লামিয়া ইভান ইমনকে দেখে একসাথে গলায় গলা মিলিয়ে হিহি করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে শুভ্র দাঁড়িয়ে ভ্রুকুসকে তাকালো সেদিকে। তখনই কোথা থেকে মাহির তাইবা দৌড়ে সিঁড়ি দিয়ে নামতেই শুভ্রর সাথে চড়ে ধাক্কা লাগলো। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে শুভ্র লামিয়ার উপর পড়ে যেতেই লামিয়া দুহাত শুভ্রর বুকে রেখে ধরার চেষ্টা করলো, কিন্তু শুভ্র শরীর ভার বইতে না পেরে ঠাস করে পড়ে গেল দুজনে। এদিকে তাইবা, মাহির, ইভান, ইমন মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে লামিয়া আর শুভ্রর দিকে। লামিয়ার উপর শুভ্র পড়ে আছে, তবে লামিয়ার মাথার কোমরে হাত রেখে দিয়েছে শুভ্র। জানি লামিয়ার ব্যথা না লাগে। লামিয়া ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। শুভ্র তা দেখে হাসছে। হঠাৎ শরীরের ওপর কিছুর ভার অনুভব হতেই চোখ মেলে তাকাতেই লামিয়ার দৃষ্টি গেল শুভ্রর কালো কুচকুচে চোখের মনির দিকে। তখনই তার টনক নড়ল। এই চোখ সে চিনে। হ্যাঁ, সেদিনেই ধোঁয়ায় এই লোকটিকেই দেখেছিল সে। তার মানে এই লোকটা সেই হুডি পরা লোকটি। এই লোকটি সেদিন ওই ছেলেটিকে শুট করেছিল ভেবে লামিয়ার শরীর কেঁপে উঠল। তবে নিজেকে শান্ত করলো, বুঝতে দিল না। তবে লামিয়া যে কেঁপে উঠেছে শুভ্রতা বুঝতে পেরে মুচকি হাসলো। লামিয়া তা দেখে ভ্রুকুসকে বিরক্ত হয়ে বলল, এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। লামিয়ার কথায় শুভ্র হালকা এসে ফিসফিস করে বলল, ছাড়তে ইচ্ছে করছে না মিস, মনে হচ্ছে সাপের মতো আরো শক্ত করে পেঁচিয়ে ধরে খেয়ে ফেলি।
শুভ্রর এমন কথা শুনে লামিয়া চোখ বড় বড় করে শুভ্রের বুকে ধাক্কা দিয়ে আশেপাশে তাকালো, দেখলো মা চাচিরা আছে কিনা কোথাও। এখন হয়তো তারা রান্নার ঘরে, তাই এদিকে এখন আসবে না। তারপরও ভরসা নেই ভেবে লামিয়া শুভ্রর বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু শুভ্র সরল না। এদিকে তায়েব তায়েবা মাহির মুখ চেপে হাসছে। ইভান আর ইমন এখনো হাঁ করে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না হচ্ছেটা কি। লামিয়া শুভ্রর বুকে ধাক্কা দিয়ে রেগে বলল, উফ, উঠুন অশুভ লোক, আপনি অনেক ভার। শুভ্র তা শুনে হেসে লামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আপনাকে এই ভার সারা জীবন বহন করতে হবে মিস। বলেই লামিয়ার কানে লতিতে চুমু দিয়ে উঠে চলে গেল। কানে লতিতে চুমু দিয়ে লামিয়া হালকা কেঁপে উঠল। শোয়া থেকে উঠে বসে পিছনে ফিরে তাকাতে শুভ্রর দিকে। তারপর মিনমিন করে বলল, আমি ভুল না, আর আমার ভুল হতেই পারে না। কে আবরার তা তো জানতেই হবে। বলে উঠে দাঁড়িয়ে শুভ্রর পিছন পিছন ছুটল। লামিয়াকে দৌড়ে বাড়ির বাইরে বের হতে দেখে শুভ্র মনে মনে হাসলো। তারপর পিছনে তাকাতে লামিয়া থেমে গেল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে এসে চোখে চোখ রাখলো। লামিয়া বেশ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। তা শুভ্র বেশ ভালো করে বুঝতে পেরেছে। তাই লামিয়ার কপালে টোকা দিয়ে বলল, আমাকে নিয়ে বেশি মাথা খাটাবেন না মিস। বেশি মাথা খাটালে আপনার আবার মাথা ব্যথা করবে। বলে উল্টো দিকে হেঁটে আসতে আবার পেছন ঘুরে লামিয়ার দিকে তাকালো। লামিয়া এখনো তার দিকে তাকিয়ে আছে। শুভ্র ঠোঁট কামড়ে আবার লামিয়ার দিকে এগিয়ে দাঁড়ালো। তারপর হাত দিয়ে লামিয়ার গালে আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলল, এভাবে তাকাবেন না মিস, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। আপনার এই চাহনি বড্ড বেসামাল করে তুলে আমাকে। আমি একবার বেসামাল হয়ে পড়লে আমাকে সামলানো আপনার বেশ মুশকিল হবে। তাই এই চোখ নিচে নামিয়ে রাখবেন। বলে লামিয়ার গাল ছেড়ে দিয়ে চলে গেল বাইক নিয়ে। লামিয়া এখনো তাকিয়ে আছে শুভ্র যাওয়ার দিকে। এতক্ষণ সব কথা শুনেছে, তার কিছু বলেনি, তবে এবার তার মিশনে নামতে হবে ভেবে বাঁকা হেসে উঠল। সময়টা সন্ধ্যা 6টা। আকাশে মেঘে ঢেকে আছে। চারপাশ যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো। লামিয়া, তায়েব, তায়েবা, মাহির, ইভান, ইমন রাস্তার পাশ দিয়ে হাঁটছে। এতদিন 4জন ছিল, আজকে আরো 2 বাদর যোগ হতে তাদের দল আরো ভারী হলো। বলছে তারা ভয়ার্ত চোখে লামিয়ার দিকে তাকিয়ে সব শুনছে। লামিয়ার প্ল্যান শুনে তাদের মুখে রং পাল্টে গিয়েছে, কিন্তু তারা মরে গেলে লামিয়ার সাথে আছে। সব প্ল্যান শেষ করে সবাই আবার হাঁটতে লাগলো। বেশ হাসাহাসি করছে, মজা করছে তারা। লামিয়া হঠাৎ হাসতে হাসতে কারোর সাথে ধাক্কা খেতে লামিয়ার হাসি থামিয়ে চোখ ঘুরিয়ে তাকাতে দেখলো হুডি পরা একজন লোক, মুখে মাস্কটা দিয়ে ঢাকা। চোখগুলো দেখা যাচ্ছে ভীষণ কালো, কুচকুচে মনি। তা দেখে লামিয়া ভ্রুকুচকে তাকাতে লোকটি সরি বলে দ্রুত চলে গেল। লামিয়া কিছু বলতে যাবে তার আগে ইভান টেনে নিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিবে মা চাচিরা। লামিয়ার কিছু না ভেবে হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে ফিরল। লামিয়ারা যেতেই হুডি পরা লোকটি পেছন ঘুরে বাঁকা হেসে বলল, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুষার রানী। বলে পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িতে উঠে বসলো। ইসলাম বাড়ির খাবার টেবিলে বসে আছে সবাই। বাড়ির কর্তীরা খাবার দিচ্ছে সবাইকে। লামিয়াকে ডাকতে লামিয়া নিজের রুম থেকে দৌড়ে নিচে নামতে দেখলো ছবি তার জায়গা দখল করে বসেছে। তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। লামিয়া চোখ ঘুরিয়ে শুভ্রর সাথে চেয়ারে বসলো। শুভ্র শান্ত দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। লামিয়া পাশ ঘুরে শুভ্রর দিকে তাকাতে এক ভ্রু উঁচু করলো। শুভ্র নিজের ঠোঁট কামড়ে টেবিলের নিচ থেকে নিজের পা দিয়ে লামিয়ার পা পেঁচিয়ে ধরলো। লামিয়ার আগে চোখে শুভ্র দিকে তাকিয়ে পা ছাড়ানোর চেষ্টা করতে শুভ্র লামিয়ার পা আরো শক্ত করে ধরে খাবার খায় মন দিল। লামিয়া শুভ্রর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। লতিফা বেগম পিছন থেকে ধাম করে একটা কিল দিল লামিয়ার পিঠে। লামিয়া নাক মুখ খিচে তাকালো লতিফা বেগমের দিকে। তারপর হামিদ সাহেবের দিকে তাকালো, দেখলো তার বাবা খাবার খাচ্ছে। লামিয়া বেশ গম্ভীর গলায় বলল, বাবা। হামিদ সাহেব খেতে খেতে উত্তর দিলেন, বলো, আমি শুনছি। লামিয়া লতিফা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি চাচ্ছি বড় আপা লামহা আর আরিফ ভাইয়ের বিয়ের সাথে আরেকজনেরও বিয়ে দিতে। লামিয়ার কথা শুনে সবাই ছোট ছোট চোখ করে তাকালো তার দিকে। হামিদ সাহেব খেতে খেতে বলল, কার বিয়ে দিতে চাও? লামিয়া মুখে ভাতের লোমকা তুলে বলল, তোমার বিয়ে। আমার নতুন মা চাই, এই ফারুক খন্দকারের মেয়ে লতিফা বেগম। লতিফা খন্দকারকে আমি মা হিসেবে চাই না। কারণে অকারণে শুধু আমাকে মারে। সবাই খাবার খাওয়া রেখে অবাক দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। হামিদ সাহেব মেয়ের কথা শুনে কেশিয়া হতবাক দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে।
লতিফা বেগম অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লতিফা বেগম রেগে লামিয়ার দিকে তেড়ে আসতেই রাশেদা, তাহমিনা, মনিরা বেগম আটকালেন তাকে। লতিফা বেগম রেগে ফুসফুস করছে। হামিদ সাহেবকে বলল, তোমার মেয়ের মুখ বন্ধ করতে বলো, নয়তো চিরকাল তার জন্য ওর মুখ আমি বন্ধ করে দিব। হামিদ সাহেব বেশ বিরক্ত হলেন। কথায় কথায় মেয়েদের গায়ে হাত বা বকাঝকা সে পছন্দ করে না। তাই বিরক্ত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এত হাইপার হচ্ছ কেন? বাচ্চা মানুষ বলে ফেলেছে, থামো তুমি। ও বলল আর আমি বিয়ে করে ফেলবো নাকি? বলে লামিয়ার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এখনো তুমি বাচ্চা আছো? কোথায় কি বলতে হয় জানো না? পুরুষরা 4 বিয়ে করতে পারে, তবে প্রথম স্ত্রী সেই বিয়েতে মত দিলে তোমার মা আমাকে আরো একটা বিয়ে করার জন্য বললে অবশ্যই আমি মানা করব না। বলে স্ত্রীর দিকে বাঁকা চোখে তাকালো। লতিফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠেছে। চোখে যে তার পানি তা হামিদ সাহেব বেশ বুঝতে পারছেন। লতিফা বেগম স্বামীর কথায় কষ্ট পেয়েছে, তাই খাবার না খেয়ে উঠে চলে গেল রুমের দিকে। এদিকে সবাই মুখ চেপে হাসছে। আনিসুল সাহেব ভাইয়ের কথায় ভীষণ বিরক্ত হলো। হামিদ সাহেব দ্রুত খাওয়া শেষ করে প্লেটে খাবার নিয়ে চলে গেল রুমে। তার প্রাণপ্রিয় স্ত্রীর রাগ ভাঙাতে হবে। আস্তে আস্তে বড়রা সবাই খাবার শেষ করে উঠে চলে গেল। বাড়ি ছোট্টরা এখনো খাচ্ছে। শুভ্র এখনো লামিয়ার পা ছাড়েনি। আস্তে আস্তে সবাই খাওয়া শেষ করে উঠে চলে গিয়েছে। শুধু টেবিলে বসে আছে লামিয়া আর শুভ্র। শুভ্র খাওয়া শেষ করার পর লামিয়াকে ছেড়ে দিল। লামিয়া উঠে চুপচাপ নিচের রুমে চলে গেল। লামিয়াকে এতক্ষণ ধরে রেখেছে, কিন্তু কিছুই বলেনি সে। হঠাৎ লামিয়ার নীরবতা দেখে শুভ্র ছোট ছোট চোখে তাকালো লামিয়ার যাওয়ার দিকে। লামিয়াকে কেমন সন্দেহ লাগছে তার। দেখতে সন্দেহ লাগছে তার বিষয়টা ভেবে দৌড়ে লামিয়ার পিছু নিল শুভ্র। সকাল হতে না হতেই চেঁচামেচি করছে বেলাল শিকদারের স্ত্রী রহিমা বেগম। কালামিয়া নাকি তার কচুর বাগানে হেগে এসেছে, এই অভিযোগ উঠতে কালামিয়ার উপর সকাল সকাল এই নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছে রহিমা বেগম এবং কালামিয়ার স্ত্রী জরিনা বেগমের সাথে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা রাস্তায় এসেছে। তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে এসেছে। ইসলাম খান তালুকদার বাড়ি সবাই এসে দাঁড়িয়েছে। শুভ্র, রাশেদ, আবির, জাহিদ, সাফওয়ান, আরিফ, মাহির, তায়েব, ইমন, ইভান তারা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসতেই এমন ঝগড়া দেখে তারা থেমে গেল। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিল লামিয়া। ফাটা বাঁশ গলার চিৎকার শুনে বেশ বিরক্ত হয়ে ঘুম থেকে ওঠে। বেলকনিতে গিয়ে দাঁড়াতেই ভ্রু কুঁচকেল তার। সকাল সকাল রাস্তায় সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, তার মাঝেই ঝগড়া করছে জরিনা আর রহিমা বেগম। লামিয়া সেখানে আর না দাঁড়িয়ে বিছানা থেকে ওড়না নিয়ে দৌড়ে চলল বাহিরে। এইদিকে ছবি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সবার দিকে। লামিয়া দৌড়ে নিচে এসে দাঁড়ালো সবার সাথে। কি নিয়ে ঝগড়া হচ্ছে তা বোঝার চেষ্টা করলো। তোর জামাই আমার কচুর বাগানে হেগে এসেছে, এখন আমি ওই কচু কিভাবে খাবো? বেশ চেঁচিয়ে বলল রহিমা বেগম। স্বামীকে নিয়ে এমন কথা বলায় জরিনা বেগম বেশ খেপে গিয়ে বলল, আমাগো বাড়ি কি পায়খানা নাই নাকি যে আমার জামাই তোর কচু বাগানে যাইয়া হাঁকবো? তাদের এমন কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। কিছু মহিলা রহিমা এবং কিছু মহিলা জরিনা বেগমকে আটকালেন, কিন্তু কেউ থামছে না। কোথা থেকে কালু মিয়া এসে আইকালা বাঁশ নিয়ে এসেছে তা দেখে বেলাল সাহেব দৌড়ে বাড়ি থেকে দা নিয়ে এসেছেন। তাদের এমন কাহিনী দেখে সবাই ভ্রু কুঁচকে তাকালো তাদের দিকে। কালু মিয়া বেশ গলা ফাটিয়ে বাঁশ হাতে নিয়ে বেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, আমি হাগি নাই তোর কচুর বাগানে। তারপর তোর বউ আমার নামে মিছা কথা কইতাছে। তোর বউরে কিছু কইছো নয়তো মাথায় বাড়ি মাইরা 2 ভাগ কইরা দিমু। বেলাল সাহেব রেগে কালু মিয়াকে বললেন, আমার বউরে মারবি আর আমি কি ছাইরা দিমু? এই দা দেখছোস দা, একবারে গলা হালাই দিমু। তোর পায়খানা নষ্ট হওয়াতে তুই কালকে হাগার জায়গা না পায় আমার কচুর বাগানে হেগে দিয়ে এসেছিস। এদিকে বেলাল সাহেব আরেকদিকে কালু মিয়া আরেকদিকে তাদের স্ত্রীদের ঝগড়া করছে। মানুষ কাকে রেখে কাকে ফেরাবে সেটাই বুঝতে পারছে না। আর ঝগড়ার বিষয় দেখে তারা হাসবে নাকি কাঁদবে তাই বুঝতে পারছে না। সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। মুরব্বী আর আনিসুল সাহেব তাদের থামাতে লাগলেন। এদিকে সকাল সকালে এই অকারণে তুচ্ছ বিষয় নিয়ে এলাকা গরম করে চিৎকার চেঁচামেচি করে ঘুম নষ্ট করায় লামিয়া বেশ বিরক্ত হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এদিকে তায়েব মাহিরের কাঁধে হাত রেখে বলল,
এই পরিস্থিতির মধ্যে আমার না একটা গান মনে পড়ছে। তায়েবের কথা শুনে লামিয়া মাহির তায়েব ভ্রুকুসকে তাকালো তাদের দিকে। তা দেখে তায়েব দাঁত কেলিয়ে হেসে খেক খেক করে কেশে গলা পরিষ্কার করলো। তায়েবকে গলা পরিষ্কার করতেই রাশেদ, আরিফ, লাবিব, হামিদা, লামহা, সাফওয়ান, আবি, শুভ্র, ফারিয়া, ছবি, হাফসা, শারমিন, জাহিদ, ইভান, ইমন সবাই তাকালো তায়েবের দিকে। এই ছেলে যে অসময়ে একটা কিছু করতে যাচ্ছে তা তায়েবকে দেখে বুঝতে পারছে। তায়েবের গলা পরিষ্কার করে বেশ ভাব নিয়ে চোখ বুজে এক হাত তুলে জোরে জোরে গেয়ে উঠল, কচু বনে হেগে গেল কালো মিয়া রে, হেই কচু বনে হেগে গেল কালো মিয়া রে। বলি চোখ খুললো, সামনে তাকাতে দেখলো ঝগড়া থামিয়ে সবাই তার দিকে তাকিয়ে আছে। মুরব্বীরা এতক্ষণ যে ঝগড়া থামিয়ে দিয়েছে তা তাই বুঝতে পারেনি। এই চিল্লাচিল্লিতে তার গান কেউ শুনবে না দেখে সে একটু গান গেয়েছিল, কিন্তু ঝগড়া যে থেমে যাবে গানের মধ্যে কে জানতো। তাই পাশ ফিরে তাকাতে দেখলো তার মা তাহমিনা বেগম অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাই ভয়ে ঢোক গিলে অসহায় চোখে পিছনে তাকিয়ে দেখলো তার সব ভাই বোন পিছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। তাইবের এমন অসহায় চোখের দিকে তাকিয়ে লামিয়া মাহিরের কাঁধে হাত রেখে হতাশ গলায় বলল, ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখেছিলাম, কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালি ভুলে যেতে বসেছি। মাঝে মাঝে এই তায়েব হারামজাদা কিছু কাহিনী দেখলে মন চায় গালিগুলো পুনরায় চর্চা করি। শালা সব সময় ভুল কোনো না কোনো ভুল করবে। লামিয়ার কথা শুনে তায়েব, মাহির, ইভান, ইমন হেসে উঠল। এদিকে কালু মিয়া তায়েবের গান শুনে চিৎকার করে বলল, এই পোলা, ওই তুই গেছিলি আমার লগে হাঁকতে? না জান না হইন না উল্টাপাল্টা কথা কস কেন? তায়েব কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে সেখানে। পাশ থেকে বেলাল সাহেব হেসে বলল, দেখছিস সবাই জানে তুই করছো সেসব। কালু মিয়া রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগে সবাই তাকে আটকালো। তাহমিনা বেগম খেপে পায়ের জুতো খুলে এগিয়ে আসতে তায়েব দৌড়ে শুভ্রর পিছনে পালালো। এদিকে বেশ কিছুক্ষণ বেলাল সাহেব আর কালু মিয়াকে বুঝিয়ে শুনিয়ে ঝগড়া থামিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তারা নিজেরা নিজেদের বাড়িতে চলে গেল। ছবি বুকে হাত ভাঁজ করে এতক্ষণ দাঁড়িয়ে লাবিবকে দেখছে। লামিয়া আর চোখে ছবিকে দেখে বিরক্ত হয়ে সামনে তাকাতে দেখলো মনিকা তাদের দিকে আসছে, তবে চোখ তাদের পিছনে। লামিয়া এক ভ্রু উঁচিয়ে পিছনে ঘুরতে দেখলো লাবিব, রাশেদ বা সবাই সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মনিকা হেসে লাবিবের কাছে যেতেই যে যাচ্ছে তা সে ভালো বুঝতে পেরেছে। লামিয়া শয়তানি হাসি দিয়ে মাহির, তায়েব, তাইবা, ইমন, ইভানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে তারা একটু সরে দাঁড়ালো। ছবি এখনো মনিকাকে খেয়াল করেনি, তার চোখ আটকে আছে লাবিবের দিকে। মনিকা হেসে লাবিবের কাছে আসতেই লামিয়া মনিকার সামনে পা বাড়াতেই মনিকা লামিয়ার পায়ে উষ্টা খেয়ে সোজা লাবিবের ওপর যে পড়ল। হঠাৎ এমন হওয়াতে লাবিব মনিকার ভার সামলাতে না পেরে মাটিতে বসে পড়েছে, আর মনিকা লাবিবের ওপর। সবাই হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ এমন হয় ছবি প্রথমে বুঝতে না পেরে পরে ঠিকই বুঝতে পেরেছে, দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবের দিকে। এদিকে লামিয়া, মাহির, তায়েব, তায়েবা, ইভান, ইমন মুখ চেপে হাসছে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে উঠল। ল্যাং মেরে মনিকাকে যে লাবিবের ওপর লামিয়া ফেলে দিয়েছে তা শুভ্র তখনই দেখেছে। এদিকে লাবিব মনিকাকে নিয়ে বসে ছবির দিকে ভর্তা দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিন বেশ কষ্ট করে রাগ ভাঙিয়েছিল তার, কিন্তু আজকে কিভাবে কি করবে সেই ভয়ে লাবিব ঢোক গিলল। লাবিবের কোলে বসে মনিকা এক ধ্যানে তাকিয়ে আছে লাবিবের দিকে। এসব দেখে ছবি আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে। লাবিব তা দেখে দ্রুত মনিকাকে সরাতে চাইলে মনিকা লাবিবের গলা পেঁচিয়ে ধরে আহ্লাদে সুরে বলল, বে প্লিজ আমাকে কোলে তুলে নিয়ে চলো, কতদিন কোলে চড়ি না তোমার। মনিকার কথা শুনে ছবি পারছে না মনিকার চুল ছিঁড়তে। এদিকে মনিকার কথা শুনে আর ছবির অবস্থা দেখে লামিয়া হাহা করে হেসে উঠতে তার সাথে সাথে তায়েব, তায়েবা, মাহির, ইভান, ইমনও হেসে উঠল। ছবি লামিয়ার হাসি শুনে আরো রেগে গিয়ে কটমট দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বাড়ির দিকে হাঁটা ধরতে পিছন থেকে লামিয়া, মাহির, তায়েব, তায়েবা, ইভান, ইমন একসাথে গেয়ে উঠল, বুকটা ফাট্টা যায়, বুকটা ফাট্টা যায়। হাঁটা থামিয়ে ছবি রাগী দৃষ্টিতে লামিয়ার দিকে তাকালো। লামিয়া তা দেখে বমি করার মতো ভান করে অন্যদিকে ঘুরলো। লাবিব মনিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে ছবির কাছে দৌড়ে হাত ধরতেই ছবি লাবিবের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে চলে গেল বাড়ির মধ্যে।
লাবিব অসহায় চোখে সবার দিকে তাকালো। মনিকা ছবির পিছনে লাবিবকে যেতেই রাগে হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল খানবাড়ির দিকে। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে দেখে লাবিব রেগে লামিয়ার কাছে এসে বলল, তুই ইচ্ছে করে করেছিস তাই না? লামিয়া হাম তুলে লাবিবের দিকে তাকিয়ে এক ভ্রু চেয়ে বলল, কি ইচ্ছে করে করেছি? মনিকাকে আমার ওপর তুই ফেলেছিস তাই না? দাঁতে দাঁত চেপে বলল লাবিব। লামিয়া তা শুনে কান চুলকাতে চুলকাতে বলল, খেয়ে কাজ নেই নাকি যে এসব করতে যাব? আর প্রমাণ আছে যে আমি করেছি? প্রমাণ দেখিয়ে কথা বলবেন। বলেই মুখ বাঁকিয়ে চলে যেতে লাবিব রেগে লামিয়ার হাত ধরতেই যাবে তখনই লাবিবের পিঠে ভীষণ শক্ত করে থাপ্পড় পড়ল। লাবিব থাপ্পড় খেয়ে শুভ্র দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে লামিয়াকে রাগ দেখিয়ে কথা বলছে দেখে শুভ্র যে ভীষণ রেগে গিয়েছে তা সে বুঝতে পেরেছে। তাই কিছু না বলেই চলে গেল বাড়িতে। লাবিব চলে যেতে যে যার মতো চলে গেল বাড়িতে। আমি যতটুকু জেনেছি লামিয়াকে মারার জন্য সেদিন রাতে অ্যাটাক করেছিল তোমার বাড়িতে। বলেই ঘুরে তাকালো ছবি। শুভ্র ভ্রুকুসকে তাকিয়ে আছে ছবির দিকে। তা দেখে ছবি হেসে বলল, আমি সেদিন বেশি প্রমাণ জোগাড় করতে পারিনি, সেখান থেকে বেঁচে ফিরেছি, এটাই আমার সাত কপালের ভাগ্য। বলে ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার সন্দেহ সত্যি, ওইখানে সব প্রমাণ আছে। আর হ্যাঁ, লামিয়াকে আমাদের দেখে শুনে রাখতে হবে, নয়তো যখন তখন লামিয়ার ওপর অ্যাটাক করতে পারে। আর যে অ্যাটাক করবে সে কিন্তু তোমার কাছের মানুষ। শুভ্র হুম বলে ক্যামেরাটা হাত বাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। তার ভয়টা সত্যি হলো। তার দুর্বলতা হিসেবে লামিয়াকে টার্গেট করেছে। এখন তার শত্রুপক্ষ। ভাবতে ভাবতে শুভ্র রুমে এসে ক্যামেরা চেক করতে লাগলো। হঠাৎ একটা হুডি পরা অবাবটিকে দেখছে। শুভ্র বেশ চমকে উঠল। সে কি ভুল দেখছে নাকি ভেবে আরো কিছু ছবি দেখতেই শুভ্র চোখ ভয়ানক লাল হয়ে উঠল। তার যখন ছবি বলছে তার কাছের কেউ লামিয়ার ক্ষতি করতে চায়। শুভ্র আর কিছু না ভেবে ক্যামেরাটা রেখে ফোন নিয়ে চলে গেল ব্যালকনিতে। রাত প্রায় 2:30। বাহিরের ঝুম বৃষ্টি। ইসলাম বাড়ির হলরুম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার করে ফ্লোরে পাটি বিছিয়ে কম্বল বালিশ আর বেশ কিছু খাবার নিয়ে বসে আছে ইসলাম বাড়ির সব ছেলে মেয়েরা। টিভিতে চলছে হরর মুভি। একজন ভয়ে কম্বল মুড়িয়ে মুভি দেখছে। লামিয়া বেশ আরাম করে চিপস খেতে খেতে মুভি এনজয় করছে। তার পাশে বসে আছে শুভ্র। বেশ নীরবতা পালন করে টিভি দেখছিল সবাই। হঠাৎ ভূতের ভয়ঙ্কর সিন আসতেই সবাই ভয়ে ভয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। ভূত কখন আসবে সে অপেক্ষায়। ভূত আসার আগে আচমকা হলরুম কাঁপিয়ে তাই ঠাস করে বায়ু দূষণ করতে আমি তো লামা তাইবা চিৎকার করে উঠল। লামিয়া তাদের চিৎকার শুনে লাফিয়ে শুভ্রর হাত খামচে ধরলো। সবাই রেগে তাইবকে কিছু বলার জন্য প্রস্তুত হতেই ঝুম 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 নূপুরের শব্দ পিছন থেকে বেজে উঠল। তা শুনে সবাই এবার বেশ ভয় পেল। কেউ আর পিছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। তখনই কারেন্ট চলে যেতে টিভি অফ হয়ে যেতেই হালকা মোমবাতির আলোয় হলরুম আবছা আলোকিত হলো। সবাই ভয়ে ঢোক গিল। ছবি বেশ বিরক্ত হয়ে পিছন ফিরতে বড় বড় চোখ করে ভয় তোতলাতে তোতলাতে বলল, ভূ 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 ভূত। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি ভূ ভূ করছিস? বলে পিছনে ঘুরতেই শুভ্রর গলা জড়িয়ে চিৎকার করে উঠল, আ মা, ভূত। সবাই লামিয়া চিৎকার শুনে পিছনে তাকাতে একসাথে চিৎকার করে উঠল, আ। এদিকে তার পিছনে ব্যাগটিকে দেখে চোখ উল্টিয়ে পড়ে গেছে। সেদিন কারো খেয়াল নেই। সবাই বসা থেকে উঠে অন্ধকারে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। এদিকে নাতি নাতনিদের এমন চিৎকার আর দৌড়াদৌড়ি দেখে আজমেরি বেগম নিজে মোমবাতি হাতে নিয়ে সবার পিছু দৌড়াচ্ছে। কি হচ্ছে তার নাতি নাতনি এইভাবে কেন দৌড়াচ্ছে ব্যাপারটা তার দেখতে হবে। এদিকে চিৎকার শুনে বাড়ি কর্তারা দৌড়ে আসলো। আনিসুল সাহেব লাইট হাতে সবার আগে দৌড়ে আসতে দেখলো তাকে ক্রস করে সব ছেলে মেয়েরা সামনে দৌড়ে চলে গিয়েছে। সবাই সামনে দৌড়ে চলে গিয়েছে। আনিসুল সাহেব তাদের দিকে তাকিয়ে ভ্রুকুসকে লাইট হাতে নিয়ে সামনের দিক তাকাতে একদম মুখের সামনে কাউকে দেখতে ভয়ে চিৎকার দিয়ে বুকে হাত চেপে টেরা চোখে চোখ বাঁকিয়ে ফ্লোরে পড়ে গেল। হঠাৎ পায়ের নিচে গরম পানি অনুভব করতে আজমিরি বেগম ভ্রুকুসকে নিচের দিকে তাকাতে দেখলো আনিসুল সাহেব ভয়ে লুঙ্গি ভিজিয়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
তা দেখে আজমিরি বেগম বেশ বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, বড় বউ তাড়াতাড়ি কইরা একটা তেনা নিয়ে আয়ো। হারামজাদা বুইড়া বয়সে আয়া লুঙ্গিতে মুইত্যা দিছে। হঠাৎ আজমিরি বেগমের কণ্ঠ শুনে রাশেদরা সবাই দৌড়ধামি পিছনে ঘুরে তাকাতে দেখলো নিচে আনিসুল সাহেব চিত হয়ে শুয়ে আছে, তার পাশে আজমিরি বেগম হাই হুতাশ করছে। রাশেদা বেগম দৌড়ে এসে স্বামীকে এই অবস্থায় দেখে কান্নাজড়িত কণ্ঠে ডাকতে লাগলেন। আজমিরি বেগম বিরক্ত হয়ে বলল, বড় বউ মুতের ভিতরে বইয়া কানবার লাগছো কেন? তাড়াতাড়ি তেনা নিয়ে আয়ো। রাশেদা বেগম মুখ তুলে আজমিরি বেগমের দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল। আজমিরি বেগম রাশেদা বেগমের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, কথা কি কানে যায় না? বলে রাশেদা বেগমকে হালকা ধাক্কা দিতে রাশেদা বেগম ফ্লোরে লুটিয়ে পড়ল। আল্লাহ, এত হাসির এই গল্পটা। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আজমিরি বেগমের দিকে। মানুষ এত ভয়ানক শাস্তি পায় তা আজমিরি বেগমকে না দেখলে বোঝা যেত না। কান্না করতে করতে রাশেদা বেগমের মাথায় পানি ঢালছে তিন যা। রাশেদ, আরিফ, শুভ্র, হামিদ, হাসিম, আজমি সাহেব, আনিসুল সাহেবকে নিয়ে ব্যস্ত। আজমিরি বেগম ভ্রুকুচকে তাকিয়েছে তাদের দিকে। মনিরা বেগম কান্নাচরিত কণ্ঠে বলল, আমি আবারও বলছি, আম্মার জন্য কোনোদিন যেন আমরা সবাই স্ট্রোক করব। মনিরা বেগমের কথা শুনে বেশ তেতিয়ে উঠল আজমিরি বেগম। আমার লেগা স্ট্রোক করবা কেন? আমি কি টইগর্নি সে স্ট্রোক করব? সবাই আমারে দেখলে আপনি টাইগার হতে যাবেন কেন? আপনাকে দেখলে ওই আপনার টইগরও হার্ট ফেল করে মারা যাবে। আর আমরা তো মানুষ। পাশ থেকে বলে উঠল তাহমিনা বেগম, ওই ছোট্ট বউ, তুমি কি কবার চাও? আমি দেখতে ভূতের মতো? তার থেকে ভয়ঙ্কর আপনি আম্মা। মিনমিন করে মুখ ফসকে বলে উঠল লতিফা বেগম। সে মিনমিন করা কথাটুকু আজমিরি বেগম শুনেও ফেলেছে। তার মতো এত রূপবতী নারীকে ভূতের চেয়েও খারাপ দেখা যায় না। আজমিরি বেগম আর কিছু ভাবতে পারল না। লতিফা বেগমের ওপর রেগে দাঁতে দাঁত চেপে বলল, ইউ ফাকিং মেজো বউ, ইউ আনকালচার গাইয়া, তুমি কি জানো পেশেন্ট কাকে বলে? ইউ জানো আমার প্রেমে কত পোলারা দিবানা ছিল? আমারে এখনো কচি কচি পোলারা ম্যারিড প্রপোজাল দেয়। শুধু তোমগোর দিকে তাকায় আমি ম্যারিড করি না। আর তোমরা কি না আমাকে ভূতের সাথে তুলনা দিলা? থাকবো নাই বাড়িতে, আমি চলা তুমি বাড়িতে থাইকা। বলে মুখে আঁচল গুজে হু হু করে কেঁদে নিজের রুমে চলে গেল। তায়েবকে হামিদার লামহা মিলে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে ধরে সবাই সিঁড়ি দিয়ে তায়েবের রুমের দিকে পা বাড়িয়েছিল। তখনই আজমিরি বেগম হুট করে সামনে দাঁড়াতে তায়েব মাথা তুলে তাকাতে আজমিরি বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে তায়েব আবার চিৎকার করে বলল, বড় আপা মঞ্জুলিকা, বলে জ্ঞান হারিয়ে ফেললো। তা দেখে আজমিরি বেগম আবারও হু হু করে কেঁদে দৌড়ে চলে গেল তার রুমে। এই বাড়িতে তার ফ্যাশন সেন্স কেউ বুঝে না। এই কষ্ট সে কোথায় রাখবে? বেশ কিছুক্ষণ পর আনিসুল সাহেব আর রাশেদা বেগম আস্তে আস্তে চোখ খুললেন। তা দেখে সবাই স্বস্তির শ্বাস ফেললো। জ্ঞান ফিরতে আনিসুল সাহেব তার পরনের লুঙ্গি ভেজা অনুভব করতে বিরক্ত হয়ে হামিদ সাহেবকে বলল, আমার লুঙ্গির ওপর পানি ফেলছিস কোন বেয়াদব? পুরো লুঙ্গিটাই ভিজিয়ে দিয়েছিস। আনিসুল সাহেবের কথা শুনে হামিদ সাহেব কিছু বলল না। এখানে তাদের ছেলেমেয়েরা আছে। ছেলেমেয়েরা সামনে যদি বলে এই বয়সে এসে ভূতের ভয়সে লুঙ্গিতে মুখ বিসর্জন দিয়েছে, তাহলে তার বড় ভাই লজ্জায় মাথা কাটা যাবে। আর তার উপর তো আয়নাও আছে, বাড়ির নতুন বউ। এদিকে মাহির, তায়েব, তাইবা, লামিয়া, হামিদা, লামহা, রাশেদ, আরিফ, ছবি, ইমন, ইভান সব মিটমিট করে হাসছে। শুভ্র বেশ গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আয়না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় তার কি হাসা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। হারামজাদা বুইড়া বয়সে আইয়া ভূতের ভয়ে লুঙ্গিতে মুইত্যা দিয়া ছোট বাইরে কও ওর লুঙ্গিতে বলে পানি ফালাইয়া দিছি। পিছন থেকে আজমিরি বেগম বেশ বিরক্ত গলায় বলে উঠল আনিসুল সাহেবকে। আজমিরি বেগম তার ভূতের সাজ পরিষ্কার করে এসেছিল ছেলের জ্ঞান ফিরছে কিনা তা দেখতে। এসেই ছেলের মুখের কথা শুনে বেশ বিরক্ত হয়ে কথাগুলো বলে দিল। আজমিরি বেগমের কথা শুনে আনিসুল সাহেব থতমত খেয়ে তাকালো আজমিরি বেগমের দিকে। লামিয়া, তায়েব, তায়েবা, মাহি, ইভান, ইমন
পারছে না হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়তে। আজমিরি বেগম তার ছেলের চাহনি দেখে আরো বিরক্ত হয়ে বলল, ছোটবেলায় ভূত ভূত কইরা প্যান্টের মধ্যে হাইগাও দিদি ভয়ে ভাবছিলাম বুড়া বয়স অন্তত আমারে শান্তি দিবি, কিন্তু তা না, এই বুড়া বয়স আয়াও লুঙ্গিতে মুত্তা দেওয়ানি লাগতো তোর। আজমিরি বেগমের কথায় হামিদ, হাসিম, আজমি সাহেব মুখ চেপে হাসছে। লতিফা, তাহমিনা, মনিরা বেগম কি করবে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে আছে আজমিরি বেগমের দিকে। আনিসুল সাহেব তার মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ছেলে মেয়েদের সামনে তার মা তার ইজ্জতের ফালুদা না করলেও পারত। আজমিরি বেগম নিচে গিয়ে একটা ময়লা তেনা এনে বলল, এখনো বইয়া আসোস কেন? মুতের মধ্যে উঠ, নাকি এখন কোলে নিয়া উঠান লাগবো তোরে? আনিসুল সাহেব ভাইয়ের মুখের দিকে তাকাতেই তারা হাসি বন্ধ করে আনিসুল সাহেবকে ধরে দাঁড় করিয়ে আস্তে আস্তে তার রুমে নিয়ে যেতে লাগলো। আজমিরি বেগম আনিসুল সাহেবকে বকতে বকতে ফ্লোর পরিষ্কার করতে লাগলো। লতিফা, তাহমিনা, মনিরা বেগম, রাশেদা বেগমকে নিয়ে তার রুমের দিকে হাঁটা দিল। এদিকে সবাই যেতেই লামিয়া, তায়েব, তায়েবা, মাহির হো করে হেসে উঠল। আজমিরি বেগম তাদের হাসি দেখে আরো বিরক্ত হয়ে ধমকে বলল, রাত কয়টা বাজে? হিসেব আছে তগো, যা ঘুমাইতে যা। বলে ফ্লোর পরিষ্কার করে চলে গেল নিজের রুমে। আজমির বেগম যেতেই মাহির বলে উঠল, ইসলাম বাড়ির ইতিহাসের পাতায় আজকে রাতের ঐতিহাসিক কাহিনীটা লিখে রাখবো, জানি আমাদের প্রজন্ম মজা নিতে পারে এসব পড়ে। মাহিরের কথা শুনে লামিয়া, তায়েবা হেসে নিচের রুমে চলে গেল। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে থেকে বিয়ের অনুষ্ঠান শুরু। তাই কেউ আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল ঘুমাতে। সকাল সকাল খান ও ইসলাম বাড়িতে শুরু হলো সকালে ব্যস্ততা। আজ মেহেদি অনুষ্ঠান হবে। সকাল থেকে আত্মীয় স্বজনদের আনাগোনা চারপাশ। বেলা বাজে 10টা। কালকে ইসলাম বাড়ির ছেলেমেয়েরা দেরিতে ঘুমানোর কারণে এখন উঠছে না দেখে মা চাচিরা ঝাড়ু জুতো নিয়ে চলে গিয়েছে তাদের জাগাতে। বেশ চিৎকার চেঁচেমেচি করে তাদের ঘুম ভাঙিয়ে উঠিয়ে মা চাচিরা আবারও কাজে লেগে পড়েছেন। হামিদা লামহা দ্রুত ফ্রেশ হতে হতেই চলে গেল, কারণ পার্লারে যেতে হবে তাদের। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো শারমিন, হাফসা, ফারিয়া, মনিকা, ছবি, আয়না বসে আছে তাদের জন্য। লামিয়া তায়েবাকে পার্লারেও যেতে বলেছিল, কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা পার্লারে যাবে না। তাই তাদের আর জোর না করে তারাই বেরিয়ে গেল। হামিদাদের দেখে সাফওয়ান আর আরিফ গাড়িতে উঠে বসলো, কারণ তারা দুজন তাদের পার্লারে পৌঁছে দিবে এবং নিয়েও আসবে। সবাই গাড়িতে উঠে বসতেই সাফওয়ান গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো পার্লারের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে নাস্তা করে বাগানে বসে বসে ফোনের মধ্যে ভাইরাল ডগ ডান্স দেখে হাসাহাসি করছে লামিয়া। মাহির, তায়েব, তায়েবা, ইভান, ইমন। তায়েব হাতে কলা কলা খেতে খেতে একটু পর পর হেসে উঠছে। তখনই বেশ তাড়াহুড়ো করে শুভ্র আর রাশেদ বাড়ি থেকে বের হতেই সবার চোখ তাদের উপর যে পড়ল। রাশেদ আর শুভ্র গেটের সামনে যে দাঁড়াতে একটা কালো গাড়ি এসে থামলো গেটের সামনে। লামিয়ারা ফোন রেখে তাকালো সেদিকে। এমন কে আসছে যে তারা এমন তাড়াহুড়ো করে দৌড় দিয়েছে, সেদিকে বিষয়টা দেখতে হচ্ছে। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে লামিয়ার দিকে তাকালো। লামিয়া আর শুভ্র চোখাচোখি হলো, কিন্তু কেউ চোখ সরালো না। গাড়ি থেকে দুটো মেয়ে বেরিয়ে আসতে লামিয়া কপাল কুঁচকে এলো। একটি মেয়ে গাড়ি থেকে বেরিয়ে শুভ্রকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে শুভ্র রাগি চোখ করে তাকাতে মেয়েটা পিছিয়ে গেল। তায়েব কলা খেয়ে কলার খোসা ছুঁড়ে মারল রাস্তার মাঝে। তারপর হাত ঝাড়া দিয়ে বলল, এটা সেদিনে সেই শপিং মলের মেয়েটা না? আবার ভাইয়ের ফ্রেন্ড নাকি? ন্যাকা মিলি। তাইবের কথায় মাহির বলল, হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই। শুধু আবরার ভাইয়ের না, রাশেদ ভাইয়েরও ফ্রেন্ড। পাশ থেকে তাইবা বলল, তা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বাড়িতে কেন? মাহির তাইবার কথায় বলল, হয়তো রাশেদ ভাই ইনভাইট করেছে। বলে সামনে তাকাতে দেখলো মিলি তাদের দিকে কেমন বিরক্ত চোখে তাকিয়ে আছে। তা দেখে তাইবা ভ্রুকুসকে বলল, মেয়েটা কি আমাদের ওপর বিরক্ত হয়ে তাকিয়ে আছে? তাই মনে হচ্ছে। মেয়েটাকে আমার কিন্তু ভালো লাগছে না, পাশ থেকে বলে উঠল ইভান। লামিয়া ভ্রুকুসকে তাকিয়ে আছে সেদিকে। রাশেদ আর শুভ্রর সাথে কথাবার্তা বলে মিলি আর তিহা গেটের ভিতর প্রবেশ করে টুকটাক কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ মিলি হাঁটা থামিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে এগিয়ে এলো লামিয়ার দিকে। তা দেখে তায়েবা, মাহির, ইভান, ইমন। তায়েব ভ্রুকুসকে তাকালো তার দিকে। রাশেদ আর শুভ্র তাকিয়ে আছে লামিয়ার দিকে। মিলি রাশেদের দিকে তাকিয়ে বলল, ও গড রাশেদ, এটা কি তোমার বোন? রাশেদ হেসে বলল, হ্যাঁ, এটা আমার বোন, নাম লামিয়া। তার পাশে যে আছে আমার বোন, তার নাম তায়েবা। ওরা আমার ভাই বোন সবাই। বলেই সবার সাথে পরিচয় করিয়ে দিল রাশেদ। মিলি বাঁকা হেসে লামিয়াকে দেখিয়ে বলল, রাশেদ, সবই বুঝলাম, কিন্তু এ মেয়েটা তো কালো কেন?
তোমরা সব ভাই বোন এত সুন্দর সুন্দর, আর এই মেয়েটা গায়ের রং ময়লা কেন? শুকনো মেয়ে এখনকার দিনে, সরি, শুনো মেয়ে, এখনকার দিনে কোনো মেয়ে এমন ময়লা থাকে বলো? মার্কেটে ভালো মানের ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়, সেগুলো মুখে মাখতে পারো না? আমার কাছে অনেক প্রোডাক্ট আছে ফর্সা হওয়ার, তুমি চাইলে আমি দিতে পারি, দেখবে একদিন পরিষ্কার হয়ে গিয়েছো। বলেই হেসে উঠল মিলি। মিলি এমন কথা শুনে মাহির, তায়েব, তাইবা, রাশেদ, ইভান, ইমন বেশ রাগ হলো। লামিয়া বেশ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে মিলির দিকে। মাহি রেগে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে শুভ্র বলে উঠল, গায়ের রং কালো হোক বা সাদা হোক, এসব এইসব ম্যাটার করে না। যার মন সুন্দর সেই দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ। কালো রং যদি ময়লা হয় তাহলে একটা চুল পেকে সাদা হলে মানুষ সেই সাদা পাকা চুলটিকে মানুষ কালো করার জন্য টাকা দিয়ে কালি কিনে কালো করতো না। তাই নিজের মনকে আগে পরিষ্কার করো, তারপর চোখ দিয়ে দেখবে কে পরিষ্কার আর কে ময়লা। বলে লামিয়ার দিকে তাকালো। লামিয়া এখনো শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে মিলির দিকে। শুভ্রর কথা শুনে মিলি হালকা হেসে বলল, আরে চিল, আমি তো এমনিই বলেছিলাম। যাই হোক লামিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বলে বাঁকা হাসলো লামিয়ার দিকে। তার চোখ স্পষ্ট বলে দিচ্ছে সে ইচ্ছে করে কষ্ট দেবার জন্যই বলেছে। লামিয়া হাই তুলে মিলিকে ইগনোর করে আবার ফোনে চোখ দিল। মিলি তা দেখে বাঁকা হেসে হাঁটতে হাঁটতে হুড়ুত করে স্লিপ খেয়ে পড়ে গেল তাইবের ফেলানো কলার খোসায়। ঠাস করে পড়ার শব্দ শুনে সবাই ঘুরে তাকালো মিলির দিকে। মিলি পড়ে যেয়ে কোমরে হাত রেখে ব্যথায় কোকিয়ে উঠল। শুভ্র মিলিকে দেখেও না দেখার ভান করে পকেট থেকে ফোন বের করে কানে তুলল। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে আছে। তায়েব, তায়েবা, মাহির, ইভান, ইমন, লামিয়া হেসে উঠল। তা দেখে মিলি রেগে তাদের দিকে তাকালো। লামিয়া ফোনে সেই ভাইরাল ডগ ডান্সের মিউজিকটা প্লে করতেই ছজন একসাথে আরেকজনের দিকে তাকিয়ে সোজা হয়ে লাইন ধরে দাঁড়িয়ে সেই ভাইরাল ডগ ডান্সের মতো দুহাত ওপরে তুলে নাচিয়ে কোমরে হাত রেখে কোমর তুলাতে তুলাতে বাড়ির দিকে চলে গেল। তা দেখে শুভ্র আর রাশেদ হেসে উঠল। মিরিকে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিতেই আলাদা একটা রুমে মিলি আর তিহাকে থাকতে দিল। এদিকে আজমেরি বেগম সেই খেপেছেন, কারণ তাকে রেখে হামিদারা পার্লারে চলে গিয়েছে। এই নিয়ে তিনি বেশ চিল্লাচিল্লি করছেন। লামিয়া আর তায়েবা এসে তাকে ধরে নিয়ে গেল পার্লারের মতো ট্রিটমেন্ট দিতে। আজ মেহেদি অনুষ্ঠান, তাই ইসলাম বাড়িতে মেহেদি অনুষ্ঠান হবে। বেশ সুন্দর করে ইসলাম বাড়ির বাগানে সবকিছু সাজানো হচ্ছে। স্টেজ সাজানোর দায়িত্ব পুরো লামিয়া আর তাইবা নিয়েছে, তাই তারা বেশ মনোযোগ দিয়ে কাজ করছে। শুভ্র আর জাহেদ এসেছিল তাদের কাজ কতদূর এগিয়েছে তা দেখতে। তারা বাগানে আসতে দেখলো লামিয়া অন্য পাশে ফুল লাগাচ্ছে আর তাইবা একটা তুলে উঠে অন্য পাশে ফুল লাগাচ্ছে। জাহিদ তাইবাকে দেখে দাঁড়িয়ে গেল। জ্যাকি দৌড়াদৌড়ি করছে বাগানের, তার পিছনে ব্ল্যাকি। লামিয়া তাদের গলায় ছোট করে ফুলের মালা পরিয়ে দিয়েছে। তা দেখে শুভ্র হালকা হেসে এগিয়ে গেল লামিয়ার কাছে। লামিয়া, তাইবা এখনো জাহিদার শুভ্রকে খেয়াল করেনি। জ্যাকি দৌড়ে টুলের কাছে এসে ধাক্কা খেতেই টুল নড়ে উঠল। তাইবা ভয়ে পিছিয়েই পড়ে যেতে নিতে জাহিদ দৌড়ে তাইবার কোমর পেঁচিয়ে ধরলো। তাইবা ভয়ে চোখ বুজে আছে। যখন অনুভব করলো সে শূন্যে ভাসছে, তখনই চোখ খুলে জাহিদের দিকে তাকাতেই চমকে উঠল। জাহিদ তাইবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, কোমরটা ভেঙে গেলে কি হতো? তাইবাও রাগ দেখিয়ে বলল, কোমর ভাঙলে আমার ভাঙিবে, আপনার কি? তাইবার কথায় জাহিদ তাইবার কোমর খামচে ধরতে তাইবা ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। তা দেখে জাহিদ হালকা এসে নামিয়ে দিল তাইবাকে। তাইবা জাহিদের দিকে তাকিয়ে রাগী চোখে চলে গেল বাড়ির ভেতর। এই লোক ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করছে, যা তাইবার একটু ভালো লাগছে না। বিরক্ত হয়ে চলে গেল তাইবা। জাহিদ তা দেখে নিজেও চলে গেল বাড়িতে। সে মূলত তাইবার জন্যই এসেছিল এখানে। যেহেতু তাইবা চলে গিয়েছে তাই এখানে থাকার কোনো মানে নেই। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে লামিয়ার পিছনে। লামিয়া নিজের কাজে ব্যস্ত, আশেপাশে কে আছে না আছে তা দেখার সময় নেই তার। সব কাজ শেষ করে মাথা তুলে সাজানো কেমন হয়েছে দেখতে সামনে ঘুরতে এক পা দুপা পিছিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা লাগতে বিরক্ত হয়ে বলল, কন্যানির নাতনি রে। বলে পিছনে ঘুরে তাকাতেই চাইলো কিন্তু পারল না, কারণ তার আগে পেছন থেকে শুভ্র তার কোমর ধরে লামিয়ার কাঁধে থুতনি রাখতে লামিয়ার পুরো শরীর কেঁপে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই শুভ্র ফিসফিস করে বলল, মাছের মতো এত ছটপট করেন কেন? বলে লামিয়ার গলায় গম্ভীর চুমু নেকে দিল। গলায় নরম ঠোঁটের ছোঁয়া পেতে লামিয়া বরফের নয় জমে গেল।
লামিয়া শান্ত হয়ে শুভ্র লামিয়াকে ছেড়ে দিল। ছাড়া পেয়েও লামিয়া এক চুলো নড়ল না। সে বরফের মতোই জমে আছে এখনো। তা দেখে শুভ্র ঝুঁকে লামিয়ার কানে ফিসফিস করে বলল, বরফের মতো জমে আছেন কেন? আবার ছুঁয়ে দিলে কিন্তু গলে যাবেন মিস। শুভ্রর কথায় লামিয়া দ্রুত সরে দাঁড়িয়ে রাগ দেখাতে চাইল, কিন্তু এই ছেলের সামনে তার রাগটা তার সাথে বেইমানি করে। এই ছেলের সামনে দাঁড়ালে রাগটাই আসে না তার। লামিয়া কটমট দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে বলল, অশুভ লোক, সবসময় ছোঁয়ার বাহানা খুঁজে যত সব, বলে মুখ ঝামটা দিয়ে চলে গেল। পিছন থেকে শুভ্র বলে উঠল, আগেই বলেছি মিস, আপনি চাইলে অসভ্যতার সীমা অতিক্রম করতে পারি, কিন্তু শুধু আপনার সাথেই, অন্য কোনো নারীর সাথে না। লামিয়া বেশ বিরক্ত হয়ে গটগট পায়ে চলে যেতে লাগলো। জ্যাকি ব্ল্যাকি দৌড়ে শুভ্রর কাছে এসে দাঁড়াতে শুভ্র তাদের মাথায় হাত বুলিয়ে বেশ হতাশ হয়ে বলল, আমাকে মালা পরানোর আগে তোদের মা তোদের মালা পরিয়ে দিল। হায় রে কপাল, এই দুঃখ আমি কোথায় রাখবো? বলে লামিয়া যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, হেই মিস। লামিয়া হাঁটা থামিয়ে দ্রুত কুচকে পিছনে ভ্রু কুচকে পিছনে তাকিয়ে বিরক্ত হয়ে আবারও হাঁটা ধরলো। তা দেখে শুভ্র দৌড়াতে দৌড়াতে বলল, এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা, আপনি রাখবেন কি? বলেই থামলো শুভ্র। শুভ্রর গান শুনে লামিয়া ঘুরে তাকালো শুভ্রর দিকে। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। চোখে চোখ পড়তে লামিয়া আর না তাকিয়ে চলে গেল বাড়ির ভেতর। শুভ্র লামিয়ার পিছনে যেতে রাশেদ পিছন থেকে শুভ্রর হাত ধরে বলল, শালা, প্রেম পরে করিস, এখন চল, কাজ আছে, যেতে হবে আমাদের। রাশেদের কথা শুনে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে চলে গেল রাশেদের সাথে।